সো আমি আসলে কথা না বাড়িয়ে সরাসরি আমার যে মূল টপিক আছে আমি সেখানে চলে যাই। তো ডিজিটাল মার্কেটিং, আমি আপনাদের সাথে আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে পুরোটা সময় কথা বলবো আর কি। তো আমরা যদি একটু রুট লেভেল থেকে শুরু করি, যে আজ থেকে 5 বছর আগে বা আজ থেকে 10 বছর আগে সেই সময়টা আসলে কেমন ছিল, বা সেই সময়টা আমরা এই এই বিষয়গুলোকে কিভাবে নিতাম। ধরেন আজ থেকে 10 বছর আগে যে যুগ ছিল সেটা কিন্তু আইটির যুগ ছিল, তাই না? ইনফরমেশন টেকনোলজির যুগ ছিল। সো এখন কিসের যুগ চলে আপনারা বলতে পারবেন? শিওর কেউ কি বলতে পারবেন এখন কিসের যুগ চলে? One kind of digital marketing, এখন আইসিটির যুগ চলে এখন হচ্ছে। ICT জি, plus হচ্ছে আগে আমাদের আজ information থেকে দশ communication বছর আগে technology. হচ্ছে আইটির যুগ, ইনফরমেশন শেয়ারিং। এখন আমাদের হচ্ছে আইসিটির যুগ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। সো এই যে আমাদের মাঝখানে যে ওয়ার্ডটা এসেছে সি, লাইক হচ্ছে কমিউনিকেশন। সো এই কমিউনিকেশন ওয়ার্ডটা নেই আসলে এত কিছু। কারণ আগে মানুষের কাছে ইনফরমেশন ছিল, টেকনোলজি ছিল, কিন্তু তাদের কাছে কমিউনিকেশন ছিল না। তারা জানতো যে একটি প্রোডাক্ট কিভাবে প্রডিউস করতে হয়, কি ধরনের টেকনোলজি ব্যবহার করে সেটাকে প্রডিউস করতে হয়, কিন্তু এটাকে কনজিউমার পর্যন্ত পৌঁছানো বা কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য যে কমিউনিকেশন সেক্টরটা বা যে নলেজটা, তারা কিন্তু এগুলো কিভাবে চিন্তা করতো না, বা যদিও চিন্তা করতো সেগুলো কিন্তু খুব অ্যানালগ পদ্ধতি ছিল। যেরকম হচ্ছে তারা বিলবোর্ড দিত বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় কিন্তু বিলবোর্ড দেওয়া দেখি, তাই না? আমরা রাস্তাঘাটে বলি বা অনেক জায়গায় কিন্তু আমরা বিলবোর্ড দেখি, অথবা লিফলেট মার্কেটিং করা হতো, অথবা টেলিফোনের মাধ্যমে অথবা হচ্ছে আপনার মাইকিং করা হতো, আউটবাউন্ড মার্কেটিং, অনেক কিছু করা হতো আর কি, অথবা ম্যান টু ম্যান মার্কেটিং করা হতো। সো এই যে যে মার্কেটিং প্রসেস গুলো, মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো, এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু এখন ডেভেলপ হয়ে গিয়েছে। এখন সবকিছু বা এই যে যে কমিউনিকেশন সেক্টরটা এখন পুরোপুরি অনলাইনের মাধ্যমে চলে এসেছে। কেন অনলাইনের মাধ্যমে এসেছে? কারণ হচ্ছে যে আমি, আপনি বা সবাই আস্তে আস্তে আমরা অনলাইন বেসড হয়ে গিয়েছি। এখন আমাদের যত সার্ভিস দেখা যায় অথবা যত ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এভরিথিং কিন্তু এখন সবকিছু অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। দ্যাটস ওয়াই মানুষ কিন্তু অনলাইনে তাদের ম্যাক্সিমাম সময় কাটিয়ে দিচ্ছে। আমরা কি ফেসবুক ছাড়া আমাদের একটা দিন চিন্তা করতে পারবো? গভর্নমেন্ট আমাদের একদিন মনে হয় মাঝখানে বা 2 দিন ফেসবুক মনে হয় অফ রেখেছিল বাংলাদেশে। আমরা কিন্তু অনেকে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করেছি। বা কখনো আমরা ইউটিউব ছাড়া কিন্তু আহ একটা দিন বা 2টা দিন কিন্তু আমরা চিন্তা করতে পারবো না, হয় কোনো না কোনো কাজে কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে অথবা বিনোদনের উদ্দেশ্যে বা যে কোনো কিছুর জন্য কিন্তু আমাদের ইউটিউব অথবা ফেসবুকে ঢুকতেই হবে, বা সেখানে কিন্তু আমরা আমাদের টাইম গুলোকে পাস করি। তো এই যে যে আমাদের অনলাইনে আসার প্রবণতা বা সবকিছুই অনলাইনে হয়ে যাওয়ার প্রবণতা, এই কারণে আসলে এই কমিউনিকেশন সেক্টরটাও অনলাইনে চলে এসেছে। দ্যাটস ওয়াই মানুষ মার্কেটিং করে কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে। আর এই অনলাইনের মাধ্যমে মার্কেটিং করাকেই অনলাইন মার্কেটিং বলে। আর এই অনলাইন মার্কেটিংকেই আমরা খুব সুন্দরভাবে বলছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেন? কারণ হচ্ছে যে আমরা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মার্কেটিং করছি। দ্যাটস ওয়াই আমরা একটা বলছি ডিজিটাল মার্কেটিং। কারণ দেখেন, এই যে আমরা এখন ইন্টারনেট পাচ্ছি, ইন্টারনেটের সুবিধা পাচ্ছি, আমরা স্মার্টফোন ব্যবহার করছি, আমরা ট্যাব ব্যবহার করছি, আমরা হচ্ছে ল্যাপটপ ব্যবহার করছি, বা আমরা আরো কত কিছু ব্যবহার করছি। এই সবকিছু কিন্তু ডিজিটাল টেকনোলজির একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। সো এই ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করাকেই অনলাইন মার্কেটিং বলে। সো এই মার্কেটিং করা বলতে একটা কথা কিন্তু আমি আগে উচ্চারণ করেছি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেশন, লাইক কমিউনিকেশন, এই জিনিসটাকে ভোলা যাবে না। সো আমি যদি এখানে সংক্ষেপে একটু বলি যে ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং ইজ অ্যান আমব্রেলা টার্ম ফর দ্য মার্কেটিং অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। কোন প্রোডাক্ট অথবা কোন সার্ভিসের মার্কেটিং করা ইউজিং ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কোন প্রোডাক্ট অথবা কোন সার্ভিসের মার্কেটিং করা। আর এটাকে আমব্রেলা টার্ম কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই কমিউনিকেশন সেক্টরের ভিতরে অনেক কিছু হতে পারে। সেখানে আপনি আপনার কনজিউমার পর্যন্ত ফেসবুকের মাধ্যমে পৌঁছতে পারেন, আপনি আপনার কনজিউমার পর্যন্ত ইউটিউবের মাধ্যমে পৌঁছাতে পারেন, আপনি আপনার কনজিউমার পর্যন্ত গুগলের মাধ্যমে পৌঁছাতে পারেন, অথবা ইমেইল মার্কেটিং এর মাধ্যমে পৌঁছাতে পারেন। এভাবে অনেক কিছু নিয়ে আসলে আমরা এই
মার্কেটিং প্ল্যাটফর্মটাকে চিন্তা করছি। দ্যাটস ওয়াই আমরা এটাকে আমব্রেলা টার্ম হিসাবে চিন্তা করি। এজন্য এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, অনেক বড় একটা প্ল্যাটফর্ম আর কি। সো এই ডিজিটাল মার্কেটিং আমরা কেন করব, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই যে ডিজিটাল মার্কেটিং কি, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কার কোনো প্রশ্ন নেই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি, না স্যার। আচ্ছা, ওকে। তো আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং কেন করব বা ডিজিটাল মার্কেটিং কেন করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ফর্ম, হ্যাঁ, মার্কেটিং এর সবচেয়ে পাওয়ারফুল ফর্ম। কেন? কারণ হচ্ছে যে দেখেন, আপনি একটা বিজনেস নতুন শুরু করছেন, একটা ই কমার্স বিজনেস আপনি শুরু করছেন আর কি। সো এই ই কমার্স বিজনেসটি শুরু করার আগে আপনি কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট ঠিক করে নেবেন যে আমার এই বিজনেসটা শুরু করার জন্য আমার এই ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্টটা আপনার কিন্তু দুই ধরনের হতে পারে। সেটা হচ্ছে যে একটি হচ্ছে যে আপনার প্রোডাক্টের পিছনে কেমন ইনভেস্ট করবেন আপনি, অথবা আপনার অফিসের যে যে খরচ হাবিজাবি, এগুলো অনেক কিছুর পিছনে আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্টের হিসাব করা থাকবে। ফাইনালি কিন্তু আপনাকে হিসাব করতে হবে হলো মার্কেটিং এর জন্য, যে আপনি এটাকে মার্কেটিং কিভাবে করবেন, আপনি এটা পৌঁছাবেন কিভাবে কাস্টমার পর্যন্ত। সে ধরেন যে আপনি একটা ই কমার্স শপ খুললেন, সেই ই কমার্স শপের ভেতরে আপনি কি বলে গ্লোসারি আইটেম, ধরেন গ্লোসারি আইটেম যেরকম যে চালডাল.com যেটা করে আর কি, যে এরকম গ্লোসারি আইটেম আপনি বিক্রি করবেন, কিন্তু আপনি কনজিউমার পর্যন্ত কিভাবে পৌঁছাবেন, আপনার প্রোডাক্টটা কিনবে কারা, কিভাবে আপনার ওয়েবসাইট সম্পর্কে তারা জানবে। তো অবশ্যই এখানে আপনার মার্কেটিং করতে হবে আপনার বিজনেসটার জন্য। এই মার্কেটিং করার জন্য আপনি কি কি ভাবে চিন্তা করতে পারেন? যদি অ্যানালগ পদ্ধতিতে আপনার কোম্পানির মার্কেটিং ওয়েটা আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে এরকম টিভিতে অ্যাড দিতে হবে, অথবা দেখা যাচ্ছে যে ওই যে ম্যান টু ম্যান মার্কেটিং করে এমএলএম, এখনো পর্যন্ত কিন্তু এই ব্যবসাগুলা বাংলাদেশে মানে প্রচলিত আছে অনেক জায়গায়। আমি মানে ওইভাবে মেনশন করছি না, কিন্তু এখনো পর্যন্ত এগুলো লাইভ আছে আর কি। তারা ম্যান টু ম্যান মার্কেটিং করে, তারা এইসব ডিজিটাল মার্কেটিং বোঝে না, বা অনলাইন কি এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করে না। তাদের মানে এরকম লোক নিয়োগ দেওয়া থাকে, এরা বিভিন্ন জায়গায় মানুষকে কনভিন্স করে তাদের কাছে প্রোডাক্ট গুলো বিক্রি করে, যে কোনো ভাবে আর কি করে। সো এইভাবে, আর তা না হলে হয়তো বা তারা বিভিন্ন জায়গায় লিফলেট দিতে পারে, অথবা পোস্টার, বা যে কোনো ভাবে তারা মার্কেটিং করতে পারে। কিন্তু এটা কি আসলে ইফেক্টিভ ওয়ে হলো? এটি কিন্তু ইফেক্টিভ ওয়ে হলো না। ইফেক্টিভ ওয়ে সেটা হবে যেটির দ্বারা আপনি আপনার কনজিউমার পর্যন্ত একদম সঠিকভাবে পৌঁছাতে পারবেন, এবং এক্স্যাক্টলি আপনার প্রোডাক্টটা আপনি তার সামনে উপস্থাপন করতে পারবেন, যে আসলে আপনার এই প্রোডাক্টটা কিনতে চায়, যে আসলে আপনার এই প্রোডাক্টের সম্পর্কে ইন্টারেস্টেড। এই যে মানুষ মার্কেটিং করছে অফলাইনের মাধ্যমে, এটিতে কিন্তু আসলে ইন্টারেস্টেড না। একটা বিলবোর্ড দেওয়া আছে রাস্তায়, এটা আমি দেখলাম, ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝলেও সেটা দেখলাম, না বুঝলেও সেটা দেখলাম। সো এরপর আমার মতো এরকম হয়তো বা আরো এরকম লাখ লাখ মানুষ সেটা দেখতেছে, কিন্তু সবাই তো সেটা কিনছে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস যেটির দ্বারা আমরা যদি কোনো প্রোডাক্ট বা কোনো ইয়ের মার্কেটিং করি, সার্ভিসের মার্কেটিং করি, ডেফিনেটলি আমরা একদম আমাদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার যারা আছে তাদের কাছে আমি পৌঁছে যেতে পারবো। সো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সো এই যে প্রোডাক্টের বা আপনার কোম্পানির যে ইনভেস্টমেন্টটা মার্কেটিং এর জন্য, এটাতে আপনি ইনভেস্টমেন্ট তো ঠিক করেই রাখবেন। সো অ্যানালগ পদ্ধতি যদি বাদ দেন, আপনি যদি অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে চান, তাহলে সবার আগে আপনাকে যেটা করতে হবে এক নম্বরে, সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ লাগবে। দুই নম্বরে আপনার লাগবে হচ্ছে একটি ইউটিউব চ্যানেল। তিন নম্বরে যেটা লাগবে হচ্ছে সবচেয়ে ম্যান্ডেটরি জিনিস, সেটি হচ্ছে আপনার একটি ওয়েবসাইট লাগবে। ওকে, সো এই তিনটা জায়গায় কিন্তু আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে? এই তিনটা জায়গায় ইনভেস্ট করলে আপনিও জানেন, আমিও জানি যে এটা একটা পর্যায়ে উঠে আসবে। কারণ দেখেন, আমরা যদি বর্তমানে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি গুলোর কথা চিন্তা করি, লাইক হচ্ছে গুগলে ভাবে যদি আমরা সার্চ করি যে অনলাইন শপিং ইন বাংলাদেশ, অনলাইন শপিং ইন বাংলাদেশ লিখে সার্চ করলে কিন্তু এখানে গুগলে daraz.com.bd এক নম্বরে র্যাঙ্কে চলে আসে। তারপরে হচ্ছে আপনার অথবা.com,
তারপরে আজকের deal.com, এই সমস্ত ওয়েবসাইট কিন্তু গুগলের প্রথম পেজে আমরা খুঁজে পাচ্ছি, এদেরকে আমরা চিনতে পাচ্ছি। সো এদেরকে আমরা দারাজের কথা যদি বলি, দারাজকে আপনি কিভাবে চেনেন? দারাজকে আপনি কিভাবে চেনেন? হয়তো ফেসবুকে দারাজের অ্যাড দেখেছেন, টিভিতে, হ্যাঁ ঠিক আছে, টিভিতে ওটা আলাদা বিষয়, কিন্তু হয়তো ফেসবুকে আপনি একে দেখেছেন, না হলে গুগলে সার্চ করে পাচ্ছেন, না হলে ইউটিউবে ঢুকে আপনি এই রিলেটেড ভিডিও দেখছেন, অ্যাড দেখছেন, প্রতিনিয়ত ফেসবুকে দারাজের অ্যাড দেখতে দেখতে আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে, এরপরে আপনার নামটা মুখস্থ হয়ে গিয়েছে, এরপরে গুগলে এসে এক নাম্বার পজিশনে সার্চ করে দেখার পরে আপনার বিশ্বাস হয়ে গিয়েছে, ও আচ্ছা এটা একটি কমার্স ওয়েবসাইট, এখান থেকে প্রোডাক্ট পারচেজ করা যায়। ঠিক এই সাইটগুলো অথবা .com, আজকের deal.com, বিশ্বাস করেন এই ওয়েবসাইট গুলো যদি এভাবে গুগলে খুঁজে পাওয়া যেত এভাবে প্রথম পেজে টপ 2-3 এর মধ্যে, এদেরকে কেউ চিনতো না, কোনো প্রশ্নই আসে না এদেরকে চেনা। কারণ এরকম অনেক ওয়েবসাইট আছে, দেখেন আমি নাম বলি, এখানে যদি আমি গুগলের সেকেন্ড পেজের দিকে যাই বা থার্ড পেজের দিকে যাই, 3 নাম্বার পেজে যাচ্ছি আমি গুগলে, এখানে অনেক ওয়েবসাইট আছে হয়তো আপনি চেনেন না, shop.com.pd, স্বপ্ন, চেনেন? নাম শুনেছেন কখনো? সিন্দাবাদ.com, কখনো শুনেন না। অথবা দেখেন এরা কিন্তু হয়তোবা এদের এরিয়াতে জাগোডিল.com, এদের এরিয়াতে দেখেন এরা অনেক অফলাইন মার্কেটিং করে যাচ্ছে, হাবি জাবি অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি মানুষ এদেরকে চেনে না। কেন চেনে না? কারণ হচ্ছে এদেরকে গুগলে খুঁজে পাওয়া যায় না, এদেরকে ফেসবুকে ঢুকলে খুঁজে পাওয়া যায় না, এদেরকে অন্য কোনো একটা জায়গায় খুঁজে পাওয়া যায় না আর কি। সো এই যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, এটাই হচ্ছে আপনার সেই মোস্ট পাওয়ারফুল ফর্ম, যেটির দ্বারা আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট বা বিজনেস এর মার্কেটিং করতে পারি। যাই হোক, এই তিনটা জিনিস কিন্তু সবার আগে তারা চিন্তা করে নিবে যে তাদের ওয়েবসাইটের জন্য কি করা যায় আর কি। তো এই ইনভেস্টমেন্টটা আপনাকে ঠিক করে নিতে হবে। দেন মোস্ট কস্ট ইফেক্টিভ ওয়ে, ধরেন আপনি যদি আউটবাউন্ড মার্কেটিং এর জন্য বা অ্যানালগ মার্কেটিং এর জন্য যে টাকাটা খরচ করবেন, সেই টাকাটা আপনি যদি হচ্ছে এটার পিছনে অনলাইন মার্কেটিং এর পিছনে খরচ করেন, বিলিভ করেন যে তার থেকে অর্ধেক খরচে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের প্রমোশনটা দ্বিগুণ করে ফেলতে পারবেন আর কি। আচ্ছা, এরপর হলো allows you to target your ideal buyer or audience, একদম আপনার টার্গেটেড অডিয়েন্স, যেটা একদম টার্গেটেড বায়ারের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। কিভাবে পৌঁছে যেতে পারবেন দেখেন, আমি ধরেন যে আমার একটি প্রোডাক্ট কেনা দরকার, লাইক হচ্ছে ধরেন আমি একটা সিসিটিভি ক্যামেরা কিনবো, তো আমি গুগলে ভাবে সার্চ করতে পারি যে সিসিটিভি ক্যামেরা প্রাইস ইন ভিডিও। এক নম্বর আছে হচ্ছে startech.com, 2 নম্বরে আছে হচ্ছে ranscomputer.com। সো এই যে ওয়েবসাইট গুলো আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে প্রোডাক্ট গুলো একটু মিট করবো। আচ্ছা, একটু হোস্ট করা হয়নি, ওকে, যাই হোক। এই যে দেখেন, এই যে এই কোম্পানি রায়ান্স কম্পিউটার অথবা স্টারটেক বলে, এদের কিন্তু আমি পর্যন্ত আসতে হয়নি, আমি কিন্তু সার্চ করে এদেরকে বের করে ফেলেছি। তার মানে এরা এদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার গুগলের মাধ্যমে পেয়ে যাচ্ছে। অথবা এই কোম্পানি যদি ফেসবুকে অ্যাড দেয়, অ্যাডভার্টাইজ করে, এরা অ্যাডভার্টাইজ করার সময় এরা এরকম অডিয়েন্স সিলেক্ট করে দিবে যে কারা সিসিটিভি ক্যামেরা কিনতে ইচ্ছুক বা কারা এই ধরনের প্রোডাক্ট অনলাইনে কেনাকাটা করে, এই অ্যাডটি তাদের সামনে পৌঁছিয়ে দাও। তখন ফেসবুক এই প্রোডাক্ট গুলো বা এই জিনিসগুলো তাদের সামনে দেখাবে যারা এই প্রোডাক্ট গুলো কিনতে আগ্রহী বা ইচ্ছুক। ততক্ষণ এখান থেকে 100% তারা এই প্রোডাক্ট গুলোতে সেল পাবে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং কত ভালো একটি প্ল্যাটফর্ম আর কি, বা কত ভালো একটি ওয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কাস্টমার গুলোকে ক্যাপচার করতে পারি। সো বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে কি কি আছে? বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আপনার হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো, এই ওয়েবসাইটের নাম হচ্ছে internetlivestars.com। এই ওয়েবসাইটটিতে ঢুকলে আমরা মোটামুটি একদম লাইভ স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো যে
বর্তমানে কেমন ইন্টারনেট ব্যবহারকারী অ্যাক্টিভ আছে আর কি। দেখেন আজকে সারাদিনে এতগুলো ইন্টারনেট ইউজার পুরো ওয়ার্ল্ডে আছে, আর গুগলে সার্চ হয়েছে এতগুলো, প্রায় বিলিয়ন বিলিয়ন ডাটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ভিডিও ভিউ হয়েছে আজকে সারাদিনে ইউটিউবে, প্রচুর পরিমাণে ইনস্টাগ্রামে ফটো আপলোড হয়েছে, প্রচুর পরিমাণে টামব্লারে পোস্ট হয়েছে। টামব্লার কিন্তু একটি সোশ্যাল মিডিয়া। এরপরে দেখেন ফেসবুকে অ্যাক্টিভ ইউজার, চিন্তা করে দেখেন এই যে হিউজ অডিয়েন্স, প্রচুর মানুষ এখন অনলাইনে আছে। সো এতগুলো মানুষ একসাথে যদি একটা জায়গায় থাকে এবং সেখানে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট প্রমোশন করার জন্য একটা যুক্ত জায়গা কিন্তু আপনি চিন্তা করতে পারেন। গুগল প্লাস, টুইটার অ্যাক্টিভ ইউজার, পিন্টারেস্ট অ্যাক্টিভ ইউজার। হ্যাঁ, সো পিন্টারেস্ট একটি সোশ্যাল মিডিয়া, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টামব্লার, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্ট, এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়া। সো এই সমস্ত বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি এটাকে আমরা। এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কাস্টমার থাকে আমরা কিন্তু তাদের কাছে রিচ করতে পারি আর কি। এরপর হেল্প ইউ টু কানেক্ট উইথ মোবাইল কাস্টমার। চিন্তা করে দেখেন তো যে অনেকেই অনলাইনেও ব্যবহার করে না, বা অনেকে হচ্ছে আপনার ফেসবুকে আসে না, অনেকে হচ্ছে আপনার ইউটিউব চালায় না, বা অনলাইনেই থাকে না, সে কিন্তু মোবাইল ব্যবহার করে। সো তার কাছে কিন্তু একটি টেক্সট করে আমরা আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারি। প্রতিনিয়ত আমার মোবাইলে এরকম প্রমোশনাল প্রচুর পরিমাণে মেসেজ আসে, আমিও বিশ্বাস করি যে আপনাদের ফোনে এরকম এসএমএস যায়। সো আপনার নাম্বারটা তারা কিভাবে পেল? হয়তো কোনো একটা মাধ্যমে তারা কালেক্ট করেছে, করে তা আপনাকে রিচ করার চেষ্টা করছে। এটা একটা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মার্কেটিং করা। সো এটাকে এসএমএস মার্কেটিং বলা হয় আর কি, এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা ফর্ম। এরপর হচ্ছে ইনক্রিজ অনলাইন সেলস, কনভার্সন এন্ড মোর। এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে অনলাইনের মাধ্যমে সেল নিয়ে আসতে পারি, আমাদের কনভার্সন বাড়াতে পারি। কনভার্সন মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন, আপনার ওয়েবসাইটে আপনি কোন একটা প্রোডাক্ট পারচেজ করাচ্ছেন, এই টাইপের কিছু একটা। সো যাই হোক, মোট কথা অনলাইনের মাধ্যমেই বেচাকেনা, অনলাইনের মাধ্যমেই সবকিছু, এই এভরিথিং একসাথে মিলেই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় আছে আমরা এই বিষয়গুলোকে একটু দেখে নিই যে আসলে কি করতে হয় ডিজিটাল মার্কেটিং এ, তাহলে আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাব যে ডিজিটাল মার্কেটিং এই ফিল্ডের মধ্যে কি কি জিনিস আছে। তো শুরুতেই আমি আসলে বলেছি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটি আমব্রেলা টার্ম, তাই না? এটিকে একটি ছাতার সাথে চিন্তা করা হচ্ছে। এটার মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। এখানে সবার প্রথমে ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়টা আছে সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আসলে আপনাদেরকে আলাদাভাবে আমি কিছুই বলবো না, শুধু একটা কথাই বলবো যে এখানে আপনারা আমার ওয়েবসাইটটি দেখলে বুঝতে পারবেন। সো চিন্তা করে দেখেন, আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি এটি হচ্ছে কিওয়ার্ড, মানে আমরা সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ করি সেটি হচ্ছে কিওয়ার্ড। সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথাটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, সেটি হলো সার্চ ইঞ্জিন আর আরেকটি হলো অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন হচ্ছে সেটা যেখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করার উদ্দেশ্যে যাই, বা কোনো ওয়েবসাইট গুলো খুঁজে বের করার উদ্দেশ্যে ঢুকি আর কি। লাইক এরকম অনেক বড় বড় সার্চ ইঞ্জিন আছে, গুগল, ইয়াহু, বিং, ডাকডাকগো, এরকম বড় বড় সার্চ ইঞ্জিন আছে যেগুলো বর্তমানে ওয়ার্ল্ডে কিন্তু পপুলার। ইয়ান্ডেক্স আছে, তারপরে স্পেসিফিক্যালি চায়নারা ব্যবহার করা হচ্ছে বাইডু। এরকম অসংখ্য সার্চ ইঞ্জিন আছে যে সার্চ ইঞ্জিন গুলোতে মানুষ প্রতিনিয়ত সার্চ করছে। কিন্তু এই সমস্ত সার্চ ইঞ্জিনের ভেতরে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তো এটা সম্পর্কে বলার আর কিছু নেই, কারণ গুগল সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি যে গুগল কেমন পপুলারিটি পেয়েছে, এবং আমরা স্পেসিফিক্যালি গুগলে যাই সার্চ করি, গুগল আমাদের সামনে সবসময় বেস্ট রেজাল্টটা উপস্থাপন করে, যে রেজাল্টটা কিন্তু অন্যান্য সার্চ ইঞ্জিন দিতে পারে না। লাইক আপনি ইয়াহুতে যদি এই সেম বিষয় বা এই সেম টপিক দিয়ে সার্চ করেন সেই সার্চ ইঞ্জিনে, তাহলে কিন্তু আপনি ওই মানে সেম রেজাল্টটা বা আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পাবেন না, বা ফ্রেশ রেজাল্টটা না পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি, যেটা আপনাকে গুগল দেবে। তো তুলনা যদি করেন তাহলে অবশ্যই দিক থেকে গুগল বেটার। এবং ওয়ার্ল্ডের মধ্যে সারাদিনে প্রায় আপনার হচ্ছে 90%
সার্চ করা হয় হচ্ছে আপনার গুগলে 90% বা তার থেকে বেশি হবে, এই বেশি সার্চ করা হয় হচ্ছে গুগলে। সো আমরা সার্চ ইঞ্জিন বলতে আপাতত গুগলকেই কিন্তু এখানে টার্গেট করবো এসইওর ক্ষেত্রে। দেন হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজেশন মানে হচ্ছে কোনো কিছুকে চেঞ্জ করা, কোনো কিছুকে অপটিমাইজ করা, ঠিক আছে, বা কোনো কিছুকে এডিট করা আর কি টাইপের কিছু একটা। যাই হোক, সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো যে কোনো একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা এবং অপটিমাইজ করে সেটাকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজের মধ্যে নিয়ে আসা। সো এরকম হয় যে আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, লাইক এটি একটা কিওয়ার্ড যে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এটি দিয়ে আমি সার্চ করেছি এবং এই কিওয়ার্ড দিয়ে প্রত্যেক মাসে 6,600 বার সার্চ করা হয়, চিন্তা করে দেখেন। এবং এটা দিয়ে সার্চ করার পরে আমরা যে ওয়েবসাইটগুলো এখানে সার্চ ইঞ্জিনে দেখতে পাচ্ছি প্রথম 10টা রেজাল্টে, এই 10টা রেজাল্টের পরে কিন্তু আমরা কখনোই সার্চ মানে সেকেন্ড পেজে যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ হচ্ছে যে সেকেন্ড পেজে আসলে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না, বা থার্ড পেজেও কিন্তু আমরা যেতে চাই না। কারণ আমরা জানি যে গুগল আমাদের যে রেজাল্ট গুলো দেখাবে এগুলোই মোটামুটি আপনার বলতে পারেন যে পারফেক্ট একটি রেজাল্ট। সো এই জন্য আমরা কিন্তু সেকেন্ড পেজে বা থার্ড পেজে যেতে চাই না। সো সবারই টেন্ডেন্সি থাকে প্রথম পেজে থাকার। প্রথম পেজের মধ্যে আবার আমরা টপ 3 যে ওয়েবসাইট আছে, এই টপ 3টা ওয়েবসাইটকে আমরা আবার বেশি ভ্যালু দিই, এই টপ 3 ওয়েবসাইট বা টপ 5 পর্যন্ত। বা যাই হোক, প্রথম ওয়েবসাইট গুলোর গুরুত্ব সবচেয়ে বেশি থাকে। সো এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটি কিওয়ার্ড দিয়ে কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজের মধ্যে নিয়ে আসা। কারণ দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করার পরে গুগল আমার সামনে প্রায় কয়েক কোটি রেজাল্ট দেখিয়েছে মাত্র 0.62 সেকেন্ডের মধ্যে। কিন্তু এই সমস্ত কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটি কেন এক নম্বরে আসলো? এখানে কি অন্য ওয়েবসাইট আসতে পারতো না? এখানে তো অন্য একটি ওয়েবসাইট আসতে পারতো, কিন্তু এটা আসলো না কেন? এই দ্বারা যেখানে এক নম্বরে আসলো, তাই না? সো এই যে দেখেন এখানে আমার ওয়েবসাইটের কথাই যদি বলি, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করার পরে এখানে আমার ওয়েবসাইট কিন্তু গুগলের টপ 3 এর মধ্যে আছে। কেন? এখানে এটা না আসে, আমার ওয়েবসাইট না আসে, আরো তো বাংলাদেশে প্রায় আপনার কয়েক লাখ ফ্রিল্যান্সার আছে। আবার এর মধ্যে আবার আপনার আহ মানে কয়েক লাখ হচ্ছে আপনার এসইও এক্সপার্ট আছে। সো কেন তাদের ওয়েবসাইট এখানে গুগলের র্যাঙ্কে আসলো না? আমারটা কেন আসলো? কারণ হচ্ছে আমি আমার ওয়েবসাইটে এসইও করেছি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছি। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা সংক্ষেপে কি। সো আপনি যাই করেন না কেন, আপনি একটা বিজনেস খোলেন বা আপনি একটি ওয়েবসাইট করেন বা যাই কিছু করেন, আপনার ওয়েবসাইটটি যদি সার্চ ইঞ্জিনে খুঁজে না পাওয়া যায় তাহলে আসলে সেই ওয়েবসাইটের কোনো ভ্যালুই থাকবে না। এবং এই যে একটি ওয়েবসাইট গুগলে র্যাঙ্কে প্রথমে নিয়ে আসা বা প্রথম পেজের মধ্যে নিয়ে আসা, এটাকে এসইও বলে। আর এই এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল প্রাণ। কেন? আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে দেখেন, আমরা কিন্তু আজ থেকে 2 বছর 5 বছর বা 10 বছর আগে এই যে এই সমস্ত ওয়েবসাইট গুলোকে চিনতাম না, অথবা .com আজকে deal.com, এদেরকে আমরা চিনতাম না, বা এরা এত ভ্যালু পেত না আমাদের কাছ থেকে। এরা এত ভ্যালু পাচ্ছে কারণ এদেরকে গুগলে সার্চ করে পাওয়া যায়। এরা অনলাইন শপিং ইন বাংলাদেশ বা অনলাইন শপিং অথবা এদের প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড গুলো দিয়ে এরা গুগলে র্যাঙ্কে আসে প্রথম পেজে। বিভিন্ন ভাবে এদেরকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে খুঁজে পাওয়া যায়, এদেরকে ফেসবুকে খুঁজে পাওয়া যায়, এদেরকে ইউটিউবে খুঁজে পাওয়া যায়। এরা এদের ওয়েবসাইটের জন্য, এদের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং করেছে, দ্যাটস ওয়াই আমরা এদেরকে খুঁজে পাচ্ছি। সো বাস্তবিক পক্ষে যদি আমাদের নিজেদের বিজনেস থাকে, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, সেটি হতে পারে একটি সার্ভিস ওয়েবসাইট, হতে পারে একটি ই কমার্স ওয়েবসাইট, অথবা হতে পারে একটি আম, কি বলে নরমাল একটি পোর্টফোলিও ওয়েবসাইট, বা যে কোনো কিছু। হ্যাঁ, অনেকে কিন্তু নিজেদের ব্র্যান্ডিং করতে চায়। সো আপনি নিজেকে যদি ব্র্যান্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে, এবং সেই ওয়েবসাইটটি আপনার ব্র্যান্ডিং রিলেটেড, আপনার কিওয়ার্ড রিলেটেড যে টপিক গুলো আছে সেগুলো দিয়ে সার্চ ইঞ্জিনে খুঁজে পেতে হবে, তাহলেই না আপনার ব্র্যান্ডিং হবে। তাছাড়া আপনি কিভাবে মানুষ খুঁজে পাবে, তাই না? সো এই যে আমি বলি যে আমি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি একজন প্রফেশনাল লোকাল এসইও এক্সপার্ট। সো কিভাবে মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, হয়তোবা আমার আপওয়ার্ক প্রোফাইলটা দেখবে, আমার ফাইবার প্রোফাইলটা দেখবে, দেখে বিশ্বাস করবে যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি এসইও সার্ভিস দেই। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশিরা যদি বলেন, তাহলে গুগলে ওয়েবসাইট র্যাঙ্কে না দেখা পর্যন্ত কিন্তু বিশ্বাস করবে না যে আসলে আমি এসইও জানি। এবং আমার ক্ষেত্রে এটা অনেক হয়েছে। আমি যখন বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য গিয়েছি, আমি ওয়ালটনের সাথে কাজ করেছি, কম্পিউটার সোর্সের সাথে কাজ করেছি। অল্টনের যে কর্পোরেট অফিস আছে তাদের ওনাদের ওয়েবসাইটের বিজনেস প্রমোশন, যে র্যাঙ্কিং, গুগল র্যাঙ্কিং এর জন্য ওনারা আমাকে হায়ার করেছিলেন। সো
নর্মাল কিছু কিওয়ার্ড ছিল, লাইক হচ্ছে ওনারা এটা চাচ্ছিল যে রেফ্রিজারেটর প্রাইস ইন বাংলাদেশ, এই ধরনের কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে যেন ওনাদের ওয়েবসাইটটি 1 নম্বরে পাওয়া যায়। সো পরবর্তীতে ওনাদের কাজটা করে দিয়েছি। তো ওনাদের পজিশন ছিল হচ্ছে আপনার সেকেন্ড পেজে, মানে 12 কি 13 নাম্বার পজিশনে ছিল। সো ওনারা বলেছিল যে আমাদেরকে 1 নাম্বার এনে দিতে হবে। সো ওনাদের 1 নাম্বার এনে দিয়েছি। যাই হোক, সো এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর কি, বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যদি আমি কথা বলি আর একটু, তাহলে বেশি হয়ে যাবে, থাক আমি আর কথা বলবো না। আমি এখন আরেকটা পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? জি না স্যার। জি না স্যার। হ্যাঁ হ্যাঁ, না স্যার। নেই, আচ্ছা। সো আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ নিজেদের ক্যারিয়ারটা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা দেখেন যে এটার আহ, আহ, মানে বাস্তবিক পক্ষে এটা দুইটা জায়গায় দরকার। এটা দুইটা জায়গায় না, আসলে প্রত্যেকটা জায়গায় দরকার। আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, সো ধরেন আপনার কিচ্ছু নেই, আপনার একটি ফেসবুক পেজ আর একটি ইউটিউব চ্যানেল আছে, আপনার ওয়েবসাইটও নেই। সো আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওগুলো আপনি সার্চে নিয়ে আসতে চান বা সার্চে নিয়ে আসতে পারেন, সেটা আপনার ব্র্যান্ডিং হয়ে গেল। বা আপনি নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, আপনার বিজনেসটাকে প্রমোট করতে চান, আপনার বিজনেসটাকে একটা ভালো লেভেলে নিয়ে আসতে চান, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, যা কিছু করেন না কেন সবকিছুতেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দরকার আছে আর কি। এরপর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। স্যার আমরা এই ধরুন ইউটিউবে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চাচ্ছি আর কি, আমার একটা চ্যানেল আছে, সেটা আসলে আমরা কিভাবে করতে পারি আর কি, বা নিজে কিভাবে করতে পারি আর কি? আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে যেমন ধরেন আমি ইউটিউবের যদি একটু যাই, যেমন আমি একটু দেখাই আপনাদেরকে। তো ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে কাস্টমাররা সার্চ করে থাকে। যেমন ধরেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করে থাকে, অথবা হচ্ছে বিভিন্ন মানে যে কোনো একটা, ধরেন আপনি একটা ফোন কিনবেন, এই ফোন কেনার আগে কিন্তু আপনি ইউটিউবে সার্চ করবেন। ধরেন আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন যে স্যামসাং A21 রিভিউ, আপনি কিন্তু এই ফোনের রিভিউটা লিখে আগে সার্চ করবেন, তাই না? A21s রিভিউ। সো এই যে যে আপনি এটা লিখে সার্চ করলেন, সার্চ করার পরে প্রথমে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলোই কিন্তু আপনি দেখবেন। তো এগুলো দেখার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই ফোনটা কিনলে ভালো হবে, তাহলে কিন্তু আপনি ফোনটা কিনবেন। এখন দেখেন এখানে নিচের দিকে যান, এখানে অনেক নিচে চলে যান আপনি। এখান থেকে এই যে এই ভিডিওটা, আপনি কিন্তু এই ভিডিওটা দেখার জন্য না আগ্রহী হতে পারেন, আপনি কিন্তু এই প্রথমে যে ভিডিওগুলো থাকবে এই ভিডিওগুলোর ইনফরমেশন কিন্তু আপনি নেওয়ার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি এখান থেকে যদি আপনি কিছু না পান, তাহলে কিন্তু আপনি নিচে যাবেন, আদারওয়াইজ এই প্রথম দিককার ভিডিওগুলো কিন্তু দেখার চেষ্টা করবেন। সো এখানে যদি ধরেন আপনার একটি মোবাইল শপ থেকে থাকে, এবং সেই মোবাইল শপে আপনি যদি এই মোবাইলের উপরে নিজেই একটা ভিডিও বানিয়ে যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে প্রথম পেজে দিয়ে দিতে পারেন, বিশ্বাস করেন এখান থেকে আপনার হিউজ লেভেলের সেল আসবে। এবং সেটাই হয়ে থাকে। যেমন হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা জাতীয় ক্যামেরা বলা হয় এটাকে, এটার নাম হচ্ছে ক্যানন 700D। সো ক্যানন 700D রিভিউ লিখে যখন আপনি সার্চ করবেন, তখন এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। তার মধ্যে এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন না, বিলিভ করেন এ কিন্তু হিউজ লেভেলের সেল করে, 188K ভিউ হয়েছে, 2 নাম্বার পজিশনে আছে এই কিওয়ার্ডটি দিয়ে। সো এই কিওয়ার্ডটি দিয়ে যেহেতু 2 নাম্বার পজিশনে আছে, এই ভিডিওতে ওর অনেক ভিউ হয়, এবং এখান থেকে ওর এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে সেল হয়। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালি। তো চিন্তা করে দেখেন যে এই জিনিসটা কত একটা বেনিফিটের একটা বিষয়। এখন বলতে পারেন যে ভাই এটার এসইও কিভাবে করব? এটা এসইও করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেটি হচ্ছে আমরা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্লাসে শিখিয়ে দেব, বা ইউটিউব এসইওর একটা আলাদা ক্লাস আছে, সেখানে দেখিয়ে দেওয়া হবে। এখানে কিছু হ্যাশট্যাগের বিষয় থাকে, কিওয়ার্ডটাকে টাইটেলে বসানোর কিছু বিষয় থাকে, এখানে কিওয়ার্ডটাকে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে দেওয়ার কিছু বিষয় থাকে, তারপর হচ্ছে এটার কিছু অর্গানিক র্যাঙ্কিং এর বিষয় থাকে, এবং এই ভিডিওর মধ্যে আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন, এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলোর ভেতরেও আসলে অনেক অপটিমাইজেশন ট্রিক্স লুকায়িত আছে, যে কাজগুলো করলে আপনার এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটা ইউটিউবের টপ 10 এর মধ্যে বা টপ 5 এর মধ্যে চলে আসবে। জাস্ট এইটুকু করতে পারলেই হয়ে যাবে। সো আমরা অনেকে ইউটিউব মার্কেটিং নিয়ে চিন্তা করি যে আসলে ইউটিউব মার্কেটিংটা কিভাবে করবো। ইউটিউব মার্কেটিং করার জন্য কিন্তু আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা দরকার। সো যেখানেই যান, আসলে আপনি এসইও ছাড়া কিছুই করতে পারবেন না। আসলে পারবেন না তা না, পারবেন, কিন্তু অনেক টাকা খরচ হবে আর কি। যাই হোক,
সো এটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি কি বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ডিজিটাল মার্কেটিং এর আরেকটি সেকেন্ড যে টপিক, এটাকে ডিজিটাল মার্কেটিং এর প্রাণ বলা হয় আর কি। এটি কি বলা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মেইনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই দুইটা টপিকের উপরে বেস করেই হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথাটা আমরা এখানে একটু বিশ্লেষণ করব। এটাকে সংক্ষেপে এসএমএম বলা হয় আর কি। তো এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ ফর্ম অফ ইন্টারনেট মার্কেটিং দ্যাট ইউটিলাইজ social networking website as a marketing tool like Facebook, YouTube, LinkedIn, Pinterest, Instagram, Vimeo, etc. So আপনি যদি সোশ্যাল মিডিয়াকে মার্কেটিং টুল হিসাবে বা আপনার বিজনেস প্রমোশনের জন্য আপনি ব্যবহার করেন, তাহলে সেটাকেই বলবো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এরকম ফেসবুকে হয় যে আমরা সবসময় যদি অ্যাড ফেসবুকে আমাদের হোম পেজে ঢোকার মানে ঘোরাফেরা করার সময় আমরা বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখতে পারি, বিভিন্ন কোম্পানির অ্যাড দেখতে পারি, যেগুলোতে হয়তো আমরা লাইক দিই না, কিন্তু আমাদের সামনে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের সামনে এগুলোকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমাদের সামনে এটাকে পৌঁছে দেওয়া হচ্ছে, রিচ করা হচ্ছে। টুইটারে ঢুকলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রমোশন দেখতে পাই। লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, এখানে আপনার যদি একটা ভালো প্রোফাইল থাকে সেখানে অনেক বেশি ফলোয়ার। পিন্টারেস্ট একটি প্রোফাইল আছে, সেখানে অনেক ফলোয়ার, সেখানে অনেক ছবি দিয়ে রেখেছেন, সেই ছবি থেকে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন, ভিজিটর পাবেন, এবং সেখান থেকে আপনার প্রোডাক্ট গুলো সেল হবে। মেইনলি ডিজিটাল মার্কেটিং করার উদ্দেশ্য তো একটাই, যে অনলাইনের মাধ্যমে সেল আনতে হবে, তাই না? অথবা আপনার বিজনেসটাকে প্রমোট করবে। আচ্ছা, সো এই এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুইটা সাবজেক্ট কিন্তু সব জায়গায় প্রয়োজন আর কি। সো এখন আমি আপনাদের থেকে একটু অফ টপিকে চলে যাচ্ছি, কিছু আলাদা টপিক নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে প্রথম একটি টপিক হচ্ছে যে আমি শুরুতে বলেছিলাম যে আজ থেকে 5 বছর বা 10 বছর আগে বিজনেস গুলো আসলে কেমন ছিল। যেমন ধরেন যে আমি যদি গুগলে এইভাবে সার্চ করি যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, হয়তো আপনারা জানেন না পেস্ট কন্ট্রোল সার্ভিস কি, বা অনেকেই জেনে থাকবেন হয়তো এটাকে পেস্ট কন্ট্রোল সার্ভিস বলা হয়। এই পেস্ট কন্ট্রোল সার্ভিস হচ্ছে যে আপনার হোম ক্লিনার বা হচ্ছে আপনার বাসায় এসে হলো বিভিন্ন ধরনের যে পোকামাকড় আছে এগুলো রিমুভালের জন্য ওরা একটা ক্লিনার ব্যবহার করে আর কি। যাই হোক, সো এই ধরনের সার্ভিস গুলো এখন এইগুলো কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া থাকতো, বিভিন্ন জায়গায় পোস্টার টানানো থাকতো, সেখান থেকে মানুষ ফোন করে করে তাদেরকে নিয়ে আসতো। কিন্তু চিন্তা করতে পারবেন না যে এই বিজনেস গুলো এতটাই স্মার্ট হয়ে গিয়েছে, এবং এরা ওয়েবসাইট খুলে খুব সুন্দর করে এই ওয়েবসাইট গুলোর মার্কেটিং করতেছে, এবং এদের অফিসিয়াল ভাবে উন্নত কান্ট্রি গুলো যেভাবে সার্ভিস দেয় এরা এইভাবে এখন সার্ভিস দিচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি ট্রাভেল এজেন্সি গুলোর কথা চিন্তা করি, ট্রাভেল এজেন্সি বাংলাদেশের বিজনেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আর কি, ট্রাভেল এজেন্সি গুলো কিন্তু আমরা চিন্তা করতাম যে হ্যাঁ হয়তো বা আমরা পায়ে হেঁটে যেগুলো ট্রাভেল এজেন্সি দেখতে পাচ্ছি, বড় করে বিলবোর্ড দেওয়া আছে, সেখানে যে তাদের সাথে আমরা কথা বলতাম বা টিকিট কাটতাম, অথবা ফোনে আমাদের সাথে যোগাযোগ হতো, কন্ট্যাক্ট থাকতো আর কি। তো এখন দেখেন যে মানুষ এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন বড় বড় ট্রাভেল এজেন্সি কিন্তু সেট আপ দেওয়া হয়েছে, এবং ট্রাভেল এজেন্সি গুলো সবকিছু এখন অনলাইনে চলে এসেছে, এবং তাদের সার্ভিস গুলো অনলাইনে, এয়ার টিকিট কাটা হচ্ছে অনলাইনে, উমরা হজের প্যাকেজের জন্য অনলাইনে, তারা বিভিন্ন ট্যুর বা বিভিন্ন প্যাকেজ বা এভরিথিং সব ধরনের সার্ভিস তারা এই অনলাইনের মাধ্যমে দিচ্ছে এই ট্রাভেল এজেন্সি গুলো। তো এরকম বাংলাদেশের কিছু বিজনেসের ক্যাটাগরি লিস্ট আমার কাছে করা আছে। যেরকম এটা হচ্ছে ক্লিপিং পাথ সার্ভিসের কিছু লিস্ট করা আছে। ক্লিপিং পাথ মানে হচ্ছে এরা গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেয়, এই যে ব্যাকগ্রাউন্ড কাটা রিমুভ করা ফটো। এরকম আমি প্রচুর পরিমাণে ডাটা আমার কাছে রেখে দিয়েছি, যে দেখেন এগুলো হচ্ছে সেই সমস্ত কোম্পানির ডাটা। সেখানে কয়েক শো কোম্পানি ডাটা আমার কাছে আছে যারা হচ্ছে ক্লিপিং পাথের সার্ভিস দেয়, এবং সবগুলো তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেয়, চিন্তাও করতে পারবেন না। এরপরে হচ্ছে কম্পিউটার অ্যান্ড আইটি মানে হচ্ছে এরা ওই যে কম্পিউটারের যে প্রোডাক্ট গুলো আছে, লাইক হচ্ছে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ, হ্যাঁ এই বিষয়গুলো এরা বিক্রি করে আর কি। যেমন এই যে স্টার্টেকের কথা বললাম, কম্পিউটার, ল্যাপটপ বা কম্পিউটার অ্যাক্সেসরিজ বা এই ধরনের কিবোর্ড, মাউস, হাবিজাবি বিক্রি করে। সো এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইট। চিন্তা করে দেখেন যে তারা এই বিজনেস গুলো ওয়েবসাইটের মাধ্যমে এখন কিন্তু অনলাইনে
তারা দিচ্ছে, এবং এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইট। সবার ডেটা কিন্তু আমার কাছে আছে। এগুলো আমি কিভাবে কালেক্ট করেছি সেটা আপনাদের জানার দরকার নেই। তারপরে কনস্ট্রাকশন কোম্পানি, এই যে দেখেন এরা হচ্ছে বাংলাদেশের কনস্ট্রাকশন কোম্পানি। তো চিন্তা করতে পারেন যে এরাও বিজনেসে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে, এবং একটা সিঙ্গেল কোম্পানি পর্যন্ত বাদ নেই যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে না। এই যে দেখেন এরা সব, এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইট, এবং প্রত্যেকটা অর্গানাইজ ওয়েবসাইট, এবং প্রত্যেকটা ওয়েবসাইটই হয় গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে, নাহলে ফেসবুকে, নাহলে ইউটিউবে, এদের প্রত্যেকটা এক্সিস্টিং আছে, এবং এরা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে ক্লায়েন্ট পাচ্ছে। হ্যাঁ, এদের হয়তো বা পার্সোনাল পরিচিত অনেক ক্লায়েন্ট আছে, কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এরা কাস্টমার পাচ্ছে, ক্লায়েন্ট পাচ্ছে। এটা আমার নিজের দেখা, এবং আমি এরকম 2 থেকে 3টা কোম্পানির সাথে কাজও করেছি আর কি, তাদের ওয়েবসাইট গুলো বা তাদের ফেসবুক পেজ গুলো নিয়ে আমি কাজ করেছি, এগুলোকে আমি র্যাঙ্ক করিয়ে দিয়েছি আর কি। এরপর হচ্ছে কিছু ফ্যাশন হাউস আছে, গ্রাফিক ডিজাইন এজেন্সি, হোম প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা, এবং এই দেখেন হসপিটালের লিঙ্ক গুলো, ইভেন হসপিটাল গুলো পর্যন্ত এখন অনলাইনে চলে এসেছে। এবং আপনার হচ্ছে হসপিটাল নিয়ার মি, তারপরে হচ্ছে আপনার বেস্ট হসপিটাল ইন ঢাকা, অথবা স্পেসিফিক ভাবে কিওয়ার্ড দিয়ে দিয়ে মানুষ এখন হসপিটালের নাম দিয়ে গুগলে সার্চ করে, এবং সেইখান থেকে মানুষ গুগলে সার্চ করার মাধ্যমে, ম্যাপের মাধ্যমে মানুষ হসপিটাল গুলোতে যে ভিজিট করে, অথবা অনেকে ওয়েবসাইটে যায়, এবং এই সমস্ত ডেটা এখন ওয়েবসাইটেও মানুষ আপডেট করছে, এবং এদের ওয়েবসাইটের এসইওর জন্য নক করে। রিসেন্টলি আমাকে হচ্ছে কয়েকটা হসপিটাল থেকে নক করা হয়েছিল, আমি তাদের সাথে মিট করেছি। তাদের মধ্যে একটা হসপিটালের কাজও আমি করেছি, এটা হচ্ছে আপনার ধানমন্ডি গ্রিন রোড একটা হসপিটাল আছে। সো আমি ওনাদের নাম উল্লেখ করছি না আর কি, তাদের ওয়েবসাইটের কাজ কিন্তু আমি করে দিয়েছি। তারা এরকম হসপিটাল নিয়ার মি, অথবা বেস্ট হসপিটাল ইন ধানমন্ডি, অথবা হচ্ছে বেস্ট হসপিটাল ইন গ্রিন রোড, এই টাইপের আর কি যে কিওয়ার্ড গুলো আছে, এবং আরো অনেক কিওয়ার্ড ছিল, সেই সমস্ত কিওয়ার্ড দিয়ে ওনারা গুগলের র্যাঙ্কে আসতে চায়। তো সেগুলো নিয়ে ওনাদের সাথে প্রজেক্ট এখনো পর্যন্ত আমার রানিং আছে। সো ওনারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পায়, কাস্টমার পায়। মানুষ কিন্তু তাদেরকে চেনে। কিভাবে চেনে? তারা কি টিভিতে অ্যাড দিচ্ছে সেখান থেকে মানুষ আসতেছে? না, ওনারা ডিজিটাল মার্কেটিং করছে। ওনারা ফেসবুকে অ্যাড দিচ্ছে। আমি অনেক হসপিটালের অ্যাডও ফেসবুকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের যে উত্তরা দক্ষিণ খানের ওইদিকে আর কি। ওটা যদিও হসপিটালটা অনেক ভেতরে, ওটা না হচ্ছে প্রিমিয়ার ই হসপিটাল। সো ওনাদেরকে মানুষ এভাবে আসলে খুব একটা বেশি চেনে না। তাই ওনাদেরকে ফেসবুকে 1 মাস ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে দিয়েছি। এখন ওনাদের মোটামুটি ওই এলাকায় সবাই চেনে, এবং ওনারা অনেক 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 কাস্টমার সেখান থেকে পাচ্ছে। তো এই যে ডিজিটাল মার্কেটিং করছে তারা, ঠিক আছে, একদম রিয়েল লাইফ উদাহরণ আপনারা যেটা জানতে চাচ্ছেন আর কি। এরপরে এটা কিছু হোস্টিং কোম্পানি আছে, কিছু হোটেল, এই যে দেখেন এগুলো হচ্ছে বাংলাদেশের হোটেল এবং রেস্টুরেন্টের লিস্ট, এবং তারা সবাই ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস দিচ্ছে, এবং এদের ফুল ডেটা আমার কাছে আছে, আমি এদের ডেটাগুলো কালেক্ট করে রেখেছি। এটা হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্সি, এবং এরা তো আগে থেকে অনলাইনে আছে, জানেন যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট আমার কাছে করা আছে, তাদের নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, তাদের সাথে আমি বিভিন্ন সময় ইমেইলে কন্ট্যাক্ট করি, বা তারা আমাকে নোট করে তাদের ওয়েবসাইটে কাজের জন্য বিভিন্ন ভাবে তাদের সাথে আমি ইউজ করি। ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি আছে, তারপর হচ্ছে জুয়েলারি শপ আছে, তারপরে এটাও জেনে আশ্চর্য হবেন যে মানুষ এখন লয়ারদেরকে অনলাইনে খুঁজে বের করে। সচরাচর কি হয় যে লয়ারদেরকে খুঁজে বের করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ল ফার্মের কাছে যাই, অথবা পরিচিত মাধ্যম দিয়ে আমরা লয়ারদেরকে রিচ করি, কিন্তু এখন মানুষ অনলাইনে লয়ারকে খুঁজে বের করে তার সাথে তারা কন্ট্যাক্ট করে। তাহলে দেখেন একজন লয়ার ঘরে বসে সে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, অনলি ফর ডিজিটাল মার্কেটিং এর সুবিধার মাধ্যমে, ঠিক আছে। সেটা অন্য কোনো কিছুর দ্বারা কিন্তু সম্ভব না। এই যে ডেটাগুলো দেখেন, এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এবং তাদের ওয়েবসাইট গুলো, তাদের ফোন নাম্বার, তাদের ইমেইল, আরো অনেক ডেটা আমার কাছে আছে। যদি এই সাইডে যাই, তাদের আরো অনেক কিছু ডেটা আমার কাছে আছে, তাদের অ্যাড্রেস এভরিথিং আছে আমার কাছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে এসি এজেন্সি, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর এজেন্সি, ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো ছাড়াও আমার কাছে আরো 30 থেকে 40টা বিজনেসের ডেটা বাংলাদেশের আছে, ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, বড় বড় বিজনেস ক্যাটাগরি ডেটা আমার কাছে আছে, যারা আগে অনলাইনে ছিল না কিন্তু এখন অনলাইনে চলে আসতেছে, এবং তাদের প্রতিনিয়ত ওয়েবসাইটের জন্য কাজ প্রয়োজন হচ্ছে, প্রতিনিয়ত তারা গুগলে আসার জন্য পাগল হয়ে গিয়েছে, তারা তাদের বিজনেসটাকে প্রমোট করার জন্য বা ডিজিটাল মার্কেটিং করার জন্য কিন্তু প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, বা স্পেশালিস্টদের সাথে কন্ট্যাক্ট করছে। সো এই যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমিও তাদেরকে রিচ করেছি, তারাও আমাকে রিচ করেছে। দ্যাটস কল্ড ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কি।
তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করতে হয়। এই যে ফেসবুকে অ্যাড দিবে, টুইটারে প্রতিনিয়ত পোস্ট করতে হবে, লিঙ্কডইনে আপনার একটা বড় অডিয়েন্স থাকবে, সেখানে লিঙ্কডইনে আপনার অফিসিয়াল একটি কোম্পানি পেজ থাকবে, সেখানে আপনার অনেক ফলোয়ার থাকবে, সেখানে আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, কোম্পানির আপডেট গুলো দিবেন, প্রোডাক্টের আপডেট গুলো দিবেন। পিন্টারেস্ট একটি ওয়েবসাইট যেখানে ছবি আপলোড করা হয়, এখানে আপনি ভালো ভালো ছবি আপলোড করবেন, সেই ছবির মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। ইনস্টাগ্রাম, এটা তো লাইক ফেসবুক, আপনারা জানেন যে এটা মেটাভার্সের আন্ডারে চলে গিয়েছে ইনস্টাগ্রাম। সো এই ইনস্টাগ্রামে আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি, এবং ফেসবুকে যতটুকু ভিউ হয় কাছাকাছি ভিউ কিন্তু এখন ইনস্টাগ্রামেও হচ্ছে। আচ্ছা, যাই হোক, এরপর হলো ভিডিও মার্কেটিং। স্যার লিঙ্কডইনটা কি স্যার? লিঙ্কডইনটা হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইনটা সেকেন্ড আর কি। ভিমিও। লিঙ্কডইন ও আচ্ছা, লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে একটি প্রফেশনালদের জন্য মার্কেট সোশ্যাল মিডিয়া আর কি। এখানে যেমন ধরেন যে আমরা ফেসবুকে কিন্তু যে সেই একটা অ্যাকাউন্ট খুলছে, মানে যে কোনো একটা নাম দিয়ে, যে কোনো একটা ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেললো, আইডেন্টিটি হাইড করে, তাই না? সো এটা আসলে রিয়েল লাইফে কাজে লাগবে না। বা আপনি যদি হচ্ছে আপনার জবের ক্ষেত্রে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটা শো করেন, তাহলে আপনাকে কিন্তু কোনো ভ্যালুই দিবে না। কিন্তু ওই জবের ক্ষেত্রে ওই একই অফিসে যদি আপনি লিঙ্কডইন প্রোফাইল শো করেন, তাহলে কিন্তু আপনাকে অনেক ভ্যালু দিবে। এটা হচ্ছে একটা প্রফেশনালদের প্রোফাইল। এখানে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, একদম সিও থেকে টপ লেভেলের অফিসার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যারা আছে, তাদের প্রোফাইল এখানে খোলা হয়, এবং বিভিন্ন কোম্পানি পেজ থাকে লিঙ্কডইনে, এবং সেই কোম্পানি পেজের আন্ডারে আপনি প্রোফাইল গুলো খুলতে পারবেন। আপনি কোথায় জব করেন, কোথায় জব করেছেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনার স্কিল গুলো, এবং এভরিথিং আপনি এই লিঙ্কডইনের মাধ্যমে মানুষের কাছে এক্সপ্রেস করতে পারবেন। এখন বুঝতে পেরেছেন? এখানে ফেসবুকের মতো ফ্যান ফলোয়ার সিস্টেম আছে, সবকিছু আছে আর কি। সো যেমন হচ্ছে এটা আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, ঠিক আছে? সো এখানে ধরেন ফেসবুকের মতো এরকম সবকিছু দেখা যায়। হ্যাঁ? এবং লিঙ্কডইনে এখানে জব সেকশন নামের একটি সেকশন আছে, আপনি লিঙ্কডইন থেকে চাইলে জবও খুঁজে পেতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে। এই যে জব সেকশন, এখান থেকে জব খুঁজে পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রফেশনাল কোম্পানি, মানে গ্রামীণফোন, রবি বলেন, এরা সবাই কিন্তু এই তাদের জবগুলো প্রথমে তাদের অফিসিয়াল ভাবে ফেসবুক পেজে দেওয়ার আগে কিন্তু লিঙ্কডইনে দেয় যে আমাদের এরকম একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দরকার, আমাদের এরকম এক্সপার্ট দরকার। হ্যাঁ? এখান থেকে যদি আপনি লোকেশনটা সিলেক্ট করেন হচ্ছে যে বাংলাদেশ, আর এখানে জবের দিকে যদি লেখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে কি কি জব অ্যাভেলেবেল আছে, সেই জবগুলো এখানে চলে আসবে। সো অনেক কিছু আছে লিঙ্কডইন এর ভিতরে। আপনারা লিঙ্কডইন কেন ব্যবহার করেন না লিঙ্কডইন? ওটা শুনছিলাম ওই যে জবের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ডিজিটাল মার্কেটিং যেন আপনাকে একটু জিজ্ঞাসা করার আর কি। যাই হোক, এটা প্রোফাইলটা আমরা কিভাবে রেডি করব একটু যদি দেখেন প্লিজ স্যার। এটা তো আসলে এই মুহূর্তে এত ডিটেলস দেখানো সম্ভব না। এটা তো অনেক আচ্ছা ঠিক আছে। কাজ, অনেক কিছু লাগে একটা লিঙ্কডইন প্রোফাইল সেটআপ করতে। যেমন আমার প্রোফাইলটা একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। আমার অনেকগুলো লিঙ্কডইন প্রোফাইল আছে। স্যার এইখানে তো আমার একটা আইডিয়া আছে, বাট আমি এখানে কিভাবে কাজগুলো করব এটা করতে পারতেছি না আর কি স্যার। জাস্ট প্রোফাইলটাকে আগে ভালো করে সেটআপ দেন, সুন্দর করে সাজিয়ে নেন, অ্যাবাউট থেকে শুরু করে ফিচার, অ্যাক্টিভিটি যা যা আছে, আপনার রিয়েল টাইম এক্সপেরিয়েন্স যেগুলো আছে সবকিছু এখানে অ্যাড করেন। আপনার এডুকেশনটা অ্যাড করেন, লাইসেন্স সার্টিফিকেশনটা অ্যাড করেন, আপনি কি কি বিষয়ে স্কিল সেগুলো এখানে অ্যাড করেন। অ্যাড করলেই মোটামুটি হয়ে যাবে, এর থেকে বেশি ইনফরমেশন লাগে না আর কি। এটা আপনাদের পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ হচ্ছে যে দেখেন আমিও তো, আপনারা তো এখানে মনে হয় সবাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তাই না? আমরা কয়েকজন পিজি এডিটে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ আমরা কয়েকজন আছে পিজি এডিটে আর কি, আমরা হ্যাঁ, ডিপ্লোমা করছি। তো আমিও তো আসলে একজন ইঞ্জিনিয়ার, আমি তো জানি যে আসলে কি করতে হবে না করতে হবে, এই লিঙ্কডইন প্রোফাইল কিভাবে, মানে এটা গুছালে কতটুকু কাজে দেয় আর কি, ঠিক আছে? তো আপনার সবকিছু এখানে স্যার আইডিটা মোটামুটি আছে, এখানে আমি কাজ করব কিভাবে সেটা আর কি স্যার। ও, এটাতে কাজ করার জন্য লিঙ্কডইনে কোম্পানি পেজ খুলতে হবে আর প্রোফাইলে ফলোয়ার বাড়াতে হবে। কোম্পানি পেজের মাধ্যমে আপনি কাজ করবেন, আর মেইনলি এখানে প্রতিনিয়ত পোস্ট করবেন, ভালো ভালো পোস্ট করবেন, আর ফলোয়ার বাড়ানোর জন্য ট্রাই করবেন। দ্যাটস ইট, তাহলে আপনি মোটামুটি বাকি জিনিসগুলো শিখে যাবেন। লিঙ্কডইন সহজ, কঠিন না, ফেসবুকের মতোই। আচ্ছা, এরপরে না স্যার হ্যাঁ হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে, আমি মোটামুটি কাজ মানে কিভাবে করলে এটা ইয়ে হবে এটা বুঝতেছি না আর কি স্যার, এই জন্য।
আচ্ছা, a video marketing is a component of an integrated marketing. Acha, video marketing ki? Video marketing is a component of an integrated marketing plan designed to increase audience engagement for social activity around a given video. So, একটি ভিডিওর মাধ্যমে যদি হচ্ছে আমরা আমাদের কোম্পানি বা প্রোডাক্ট অথবা মার্কেটিং এর বা বিজনেসের প্রমোশন করি, তাহলে সেটাকে বলতে হচ্ছে ভিডিও মার্কেটিং আর কি। যেমন এই যে ইউটিউবের কথাটা আমি বলছি আর কি, এটা কিন্তু এক ধরনের ভিডিও মার্কেটিং, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হলো যে আমরা কন্টেন্ট বলতে কি বুঝি? কন্টেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে আর্টিকেল, কিন্তু আর্টিকেল না, শুধু কন্টেন্ট হতে পারে একটি ইমেজ সরি কন্টেন্ট হতে পারে একটি ইমেজ, হতে পারে একটি গিফ, হতে পারে একটি মিম, হতে পারে একটি ইনফোগ্রাফিক, অথবা হতে পারে একটি আর্টিকেল, হ্যাঁ, অথবা হতে পারে একটি ভিডিও, হ্যাঁ, বা যে কোনো কিছু হতে পারে কন্টেন্ট। সো এই সমস্ত কন্টেন্ট গুলো নিয়ে মার্কেটিং করাকেই কন্টেন্ট মার্কেটিং বলে। এটা আসলে জটিল বিষয় না। এটা হলো যে বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং মানে প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড আর্টিকেল লিখে সেখানে সাবমিট করবেন। যেরকম আপনারা এখন একটা ওয়েবসাইট হয়তো চিনে থাকবেন, এটার নাম হচ্ছে ফোর্বস। ফোর্বস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় প্রেস রিলিজ ওয়েবসাইট। সো এখানে যদি আপনি আপনার বিজনেস রিলেটেড একটি আর্টিকেল লিখে এই ফোর্বসে যদি আর্টিকেলটাকে পাবলিশ করতে পারেন, এটাই হয়ে গেল একটা কন্টেন্ট মার্কেটিং। এই একটা আর্টিকেল বা কন্টেন্টের মাধ্যমে আপনি মানে লাখ লাখ ভিজিটর পাবেন। ফোর্বসে হিউজ পরিমাণে ভিজিটর থাকে প্রত্যেক দিন, এবং ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব থেকে মানুষ এই ফোর্বসে ভিজিট করে। এরা বিভিন্ন ধরনের আইটি নিউজ বা অনেক ইনোভেশন বা অনেক কিছু নিয়ে কাজ করে, ইনোভেশন নিয়ে কাজ করে। এরা হচ্ছে বিভিন্ন টপ রেটেড পিপুলদের নেট ওর্থ, তারপর হচ্ছে কারা কারা বিলিয়নিয়ার আছে, তারপর হচ্ছে আন্ডার 20 কারা বিলিয়নার, তারপর হচ্ছে আন্ডার 25 কারা বিলিয়নার, এদেরকে এরা শর্ট লিস্ট করে এবং ইনভেস্টমেন্ট, মানি, লাইফস্টাইল অনেক কিছু নিয়ে কথা বলে। সো এখানে আপনার যদি একটা আর্টিকেল পাবলিশ করতে পারেন, তাহলে দেখবেন যে অনেক কিছু হয়ে গিয়েছে আর কি। যেমন একটা কোম্পানির কথা যদি বলি, যেরকম হচ্ছে চাল ডালের কথা আমি একটু শেয়ার করি। চাল ডালের নাম হয়তো আপনারা শুনেছেন, যে চালডাল.com, জিয়া ভাই আর কি চাল ডালের মালিক। তো আমি আপনাদের ওই যে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা ইক্যাব আর কি, সো আমি ইক্যাবের স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য। সো এই চাল ডালের যে মালিক, উনি হচ্ছে আমাদের ওই কমিটির চেয়ারম্যান, বুঝতে পেরেছেন? জিয়া ভাই আর কি, ওনাকে যে এই যে ইক্যাব ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বুঝতে পারছেন? এই যে জিয়া ভাই, হ্যাঁ, এই যে এটা হচ্ছে জিয়া ভাই, এই যে এটা এই সাদা জামা পরা আর কি। তো এই যে ভাই হচ্ছে চাল ডালের মালিক। এই চাল ডাল কোম্পানির হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আপনার হচ্ছে টপ 10 স্টার্টআপ বিজনেসের মধ্যে একটা বিজনেস হিসাবে স্থান পায়, এবং এই স্থান পাওয়ার পরে এই ফোর্বসে এদেরকে নিয়ে একটা আর্টিকেল পাবলিশ হয় ওয়ার্ল্ড ওয়াইড। হওয়ার পরে এরা এদের কোম্পানিতে বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট পাইছে আর কি, বিশাল বড় একটা ফান্ডিং পাইছে। পাওয়ার পরে এই কোম্পানি জাস্ট উঠে গেছে, বুঝতে পেরেছেন? জাস্ট অনলি ফর কন্টেন্ট মার্কেটিং। সো চিন্তা করতে পারবেন না যেটা কি পরিমাণে একটি ইম্পর্টেন্ট পার্ট ফর এ কোম্পানি, একটা স্টার্টআপ বিজনেসের জন্য, ঠিক আছে? যাই হোক, অনেক কথাই বললাম। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং নামের একটা জিনিস আছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা এটা একজন ডিজিটাল মার্কেটারের একদম লাস্ট ধাপ। একজন যখন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হয়ে যাবে, তখন সে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে ট্রাই করতে পারে। ইটস এ ওয়ান কাইন্ড অফ বিজনেস টু এস্টাবলিশ ইওর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আপনি যখন একজন ডিজিটাল মার্কেটিং হয়ে যাবেন, তখন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে আপনি ঝুঁকতে পারেন। এটি হচ্ছে, আমরা হয়তো অ্যামাজনের নাম শুনে থাকবো। অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম।
বা ড্রপ শিপিং প্ল্যাটফর্ম বা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট যাই বলেন আর কি। সো এই অ্যামাজনের প্রোডাক্ট গুলো উপরে রিভিউ লিখে এই প্রোডাক্ট গুলো সেল করে দিয়ে কমিশন নেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বা এটাকে অ্যামাজন অ্যাফিলিয়েটও বলা হয় আর কি। সো একজন ডিজিটাল মার্কেটার যদি ভালোভাবে এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সে মিনিমাম মান্থলি $1000 থেকে $2000 পর্যন্ত মিনিমাম ইনকাম করে আর কি। সো এটার জন্য তার কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে হবে। এবং এই যে নলেজ গুলো দেখলাম, যে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা আদার্স যে টপিক গুলো আছে, এই সবগুলো টপিকের উপরে তার খুব ভালোভাবে নলেজ নিতে হবে। আর এখানে আমরা যদি এটার ক্যারিয়ার হিসাবে চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং এরপরে আসলে আমরা ক্যারিয়ারটা কিভাবে বিল্ড আপ করবো, কিভাবে আমাদের ক্যারিয়ার সেট আপ করবো, তাহলে সেটা হচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটার তার ক্যারিয়ারটা অনেকভাবেই সে বিল্ড আপ করতে পারে। এক নাম্বার সবার প্রথমে সেটা যে করতে পারবে সেটি হচ্ছে যে বিজনেস, নিজের বিজনেস সেট আপ করতে পারবে। সে চাইলে তার একটি নিজের ওয়েবসাইট করতে পারে, অথবা একটি ফেসবুক পেজ করতে পারে, করে সে পড়াশোনার পাশাপাশি অথবা সে জবের পাশাপাশি এই বিজনেসটাকে সে গ্রো আপ করতে পারে। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটাতে কষ্ট আসলে কম, অনেক কষ্ট কম, অন্যান্য মার্কেটিং এর থেকে এটাতে কষ্ট কম। জাস্ট আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজ করে জাস্ট আপনি আপনার প্রোডাক্টটাকে প্রমোশন করলেন, জাস্ট অ্যাডটা রান করে দিয়ে এরপরে কিন্তু আপনারা তেমন একটা বেশি কষ্ট নেই, আপনি আপনার কাজ করতেছেন। সারাদিন পরে এসে আপনি দেখলেন কাজ শেষ করে যে অ্যাডের কি অবস্থা, এখানে কাস্টমার কিভাবে কি করলো। হ্যাঁ, একজন থাকতে হবে মেইনটেন্সে, সে অবশ্যই কাস্টমারদের সাথে রিচ করবে, কিন্তু আপনার তো আসলে ওটার জন্য বাইরে দৌড়তে হচ্ছে না, বাইরে যেতে হচ্ছে না, মানুষকে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার এর থেকে বেশি কষ্ট করতে হচ্ছে না। জাস্ট 10টা মিনিট টাইম নেবেন আর কি। আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট যদি আপনার একটা থাকে, একটা ভালো ওয়েবসাইট যদি হয় এরকম, তাহলে সেখান থেকে আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন। অথবা আপনি চাইলে ইউটিউবিং করতে পারেন, ইউটিউব থেকে আর্নিং কিন্তু একটা ভালো একটা আর্নিং হচ্ছে। অথবা তাও যদি না চান, অ্যাটলিস্ট আপনি ফেসবুকের মাধ্যমে আর্নিং করতে পারবেন। সো ফেসবুক থেকে কিন্তু ভিডিও মনিটাইজ করা যায়, ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেল নামের একটা বিষয় আছে, সেখান থেকে আর্নিং করা যায়। অর মাল্টিপল সেক্টর আছে আর কি, সেখান থেকে আপনি অন বিজনেস সেট আপ দিতে পারেন। অথবা আপনার যদি একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে থাকে, আপনি সেই ই-কমার্স ওয়েবসাইটের পিছনে আপনার ডিজিটাল মার্কেটিং এর নলেজটা কাজে লাগান, দেখবেন যে আপনি উঠে গেছেন আর কি। হ্যাঁ, হয়তো কষ্ট হবে, 6টা মাস একটু ধৈর্য ধরতে হবে, ধরে কাজ করতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি। তো যাই হোক, এরপরে 2 নাম্বার হচ্ছে সে যদি চায় সে একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবে। আর জানেন তো যে ফ্রিল্যান্সার হচ্ছে একটি মুক্ত পেশা, সবচেয়ে স্বাধীন একটি পেশা। এটা মানে একজন মানুষকে আহ, যেমন তার আহ, ভেতরগত বাহ্যিকগত সমস্ত আহ, বিষয় কিন্তু একজন মানুষকে এই ফ্রিল্যান্সিং পেশাটা যতটাই স্মার্ট করে তোলে, পাশাপাশি তার একজন মানুষের লাইফ একদম ইজি করার জন্য যথেষ্ট। এর থেকে বেশি আসলে আর কিছুই দরকার নেই যে মানুষের লাইফ ইজি করার জন্য। সো আমার আমি নিজে যেটা করেছি সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফে কিন্তু আমি ফ্রিল্যান্সিং করতাম। তো সেখানে হ্যাঁ একটু কষ্ট হয়েছে, পড়াশোনার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং করার পাশাপাশি একটু কষ্ট হয়েছে, কিন্তু সেটা আসলে খুব কঠিন ছিল না, কারণ এটা সম্ভব। তো অনেকেই করছে আমার দেখা মতে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অথবা হচ্ছে আপনার যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, জগন্নাথ ইউনিভার্সিটি পড়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। তো তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করে একটা ভালো আর্নিং করছে এবং তাদের লাইফ অনেকটা ইজি, অনেকটা ইজি। তাদের কিন্তু অ্যাটলিস্ট এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হয় না। বা সে পড়াশোনা শেষ করার পরে একটা মানুষের কিন্তু খারাপ সময় যায় যে আমি পড়াশোনাটা শেষ করলাম, শেষ করার পরে এখন আসলাম কি করবো, হয় আমাকে টিউশনি করিয়ে পাশাপাশি আমার জবের জন্য প্রিপারেশন নিতে হবে, না হলে তো আমার ছোট ছোট যদি তার প্রবলেম থাকে আর কি, প্রবলেম না থাকলে না, আর যদি তার প্রবলেম থাকে তাহলে কিন্তু মাথায় অনেক রকমের চিন্তা আসে। কিন্তু এই যে ফ্রিল্যান্সিং এই জিনিসটা যদি সে ক্যারি করতে পারে, অ্যাটলিস্ট স্টুডেন্ট লাইফটা শেষ হওয়া পর্যন্ত যদি ক্যারি করতে পারে, বিলিভ করেন অনেক অনেক অপরচুনিটি আছে। সে চাইলে যে কোনো একটা অফিসিয়ালি জবে বসে যেতে পারে, অথবা তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়ে গেলে আসলে সে কোথাও যেতে চাইবে না, সে সারাদিন পড়াশোনা করবে, চাইলে রাতে বসে কাজ করবে, হয়ে গেল, তার আর্নিং হলো, পড়াশোনা হলো, সব দিকে সে সেটেলড। এরপরে জব না হওয়া পর্যন্ত তোর মাথায় কোনো টেনশন থাকবে না।
সো এরকম একটা সিকিউর একটা জায়গা হচ্ছে এই ফ্রিল্যান্সিং। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার একজন ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে প্রচুর ভ্যালু। কি করে ভ্যালু আমি কিন্তু বলে দিয়েছি এখানে, যে এখন অনেক বিজনেস বাংলাদেশে আছে যে বিজনেস গুলো বর্তমানে অনলাইনে চলে আসতেছে, এবং এরা প্রচুর পরিমাণের ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সারদেরকে কিন্তু খুঁজতেছে যে মানে তাদেরকে দিয়ে আসলে কিভাবে কাজ করাবে, তাদেরকে কোথায় পাবে, তাদের নিয়ে আসলে তাদের অফিসিয়ালি নিতে চাচ্ছে, অথবা তাদেরকে কন্ট্রাক্টে কাজ দিচ্ছে, না হলে কোনো এজেন্সিতে কাজ দিয়ে দিচ্ছে। সেখানে আমার আপনার মতো একজন ডিজিটাল মার্কেটার হয়তো বা কাজ করবে। যাই হোক, আলটিমেটলি একজন ডিজিটাল মার্কেটারের কাছেই কাজ আসে। ফাইনাল হচ্ছে জব। সো এই জবটা আপনি করতে পারেন হচ্ছে কোনো গভর্নমেন্ট টিমের সাথে, অথবা চাইলে বেসরকারিভাবে করতে পারেন। ফ্রিল্যান্সিংটা বাদ দিলাম, ফ্রিল্যান্সিংটা ধরেন যে এটা তো বাহিরের সাথে কাজ। সো জবের কথায় আসি, যে অনেকেই ফ্রিল্যান্সিং করতে চায় না, যে না আমি আসলে এই মুহূর্তে ফ্রিল্যান্সিংটা করবো না, বা ফ্রিল্যান্সিংও করবো পাশাপাশি আমি জবও করবো, আমার একটা অফিসিয়াল জব। তো অনেক কোম্পানি আছে যারা ইন হাউসে ডিজিটাল মার্কেটার নিজেদের জন্য, কারণ হচ্ছে যে তাদের এটা দরকার, না হলে তারা তাদের বিজনেসটাকে কোনোভাবে প্রমোট করতে পারবে না, কোনো অপশন নেই ডিজিটাল মার্কেটার থেকে। সো অবশ্যই তাকে একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হায়ার করতে হবে, এবং অথবা তাকে অফিসিয়ালি ইনহাউস তাকে জব দিতে হবে। এই জন্য তারা জবগুলো অফার করে, এবং এটা স্যালারি রেঞ্জ শুরু হয় মিনিমাম 30K থেকে, আর একদম নিউ হলে 20 to 25 এখান থেকে শুরু হয়। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করতে হবে, কাজ করে দিতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার হয়তোবা তার ওয়েবসাইট থাকতে পারে, ওয়েবসাইট গুলোকে গুগলে র্যাঙ্কে নিয়ে আসা বা এসইও করার জন্য কাজ করা লাগতে পারে, এই ধরনের কাজ হয়তো করতে হবে। এর থেকে বেশি কিছু কাজ না, জাস্ট অফিসিয়াল জব আর কি। সো এখন তো একজন মানে ডিজিটাল মার্কেটিং এই ফিল্ডে আসলে একজন তার ক্যারিয়ার কিভাবে গড়বে, এখন এই তিনটা বিষয়ের মধ্যে টোটালি সেটা তার সিদ্ধান্ত। তিনটাই ভালো, কিন্তু একটা আবার আরেকটার সাথে রিলেটেড। যদি কেউ চায় তিনটাই একসাথে করতে পারবে, যদি প্রেশার দিতে পারে আর কি, জবও করবে, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংও করবে, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি তার নিজের পার্সোনাল ওয়েবসাইট বা পার্সোনাল বিজনেসও থাকবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে এটা কাজে লাগানো যায়। বা যারা জব করতেছে তাদের হাতে সময় নেই, তারা বিজনেসটাকে ধরে রাখলো, তারা ডিজিটাল মার্কেটিং শিখে নিজেদের একটা বিজনেস করে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে এলো, হয়ে গেল, তাদের বিজনেসটা উঠে গেল, জবও চললো। অথবা যারা ফ্রিল্যান্সিং টাকে পছন্দ করে, জবও করতেছে, পাশাপাশি জবের পাশাপাশি সে এসে ফ্রিল্যান্সিং করছে। সো বিভিন্ন ভাবে আসলে এটাকে নেওয়া যায় আর কি। সো এটি হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার সম্পর্কে কিছু গাইডলাইন আর কি। সো আমি অনেকটাই শেষের দিকে এসেছি আর কি। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আছে আপনাদের কোনো প্রশ্ন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? স্যার শুনে পাচ্ছি। স্যার হ্যাঁ, ইব্রাহিম ভাইয়া, আমি আসলে জানতে চাচ্ছি যে এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এই ফিল্ড নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ইব্রাহিম ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? ভাইয়া সম্ভবত আপনার মাইকটা অফ আছে, কাইন্ডলি মাইকটা আনমিউট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি। জি জি। আচ্ছা, আমাদের শাওনের ভাই শুরু করেছিলেন, তো আমাদের হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আজকে যে টপিক গুলো ছিল, তো সবগুলা খুব ডিটেলসে আমাদের বুলবুল ভাই আমাদের আলোচনা করেছে। তো এই জাতীয় কিংবা ডিজিটাল মার্কেটিং এর বাইরে আর কারো এই জাতীয় কোনো কোশ্চেন আছে কিনা? যে সাপোজ যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং আমি ক্যারিয়ার হিসেবে হলে কেমন হবে, সেটাও অলরেডি বলেছে। তারপর আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, কিভাবে আপনি শুরু করবেন, এটা ক্যারিয়ার হিসেবে, এটা ভবিষ্যৎ কি, এটা গুরুত্ব কি, তো এগুলা আমরা অলরেডি আগে পরে এগুলো এসেছে অলরেডি, এগুলা টপিক না বললো টোটালি জিনিসগুলা হচ্ছে যে বুলবুল ভাই আলোচনা করে গেছে। তো এই আপনাদের এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে স্যার আমরা আসলে জিনিসটা
মানে প্রাথমিকভাবে কিভাবে শুরু করতে পারি, বা যেটা আমরা এটার সম্পর্কে আগে কোনো কিছু করিনি, ধারণাটা নিলাম আর কি। হ্যাঁ, আসলে আমাদের মানে আমরা যদি শুরু করতে চাই আর কি, কোনটা থেকে শুরু করাটা বেটার হবে আর কি। বা আচ্ছা, এটা অলরেডি বুলবুল ভাই বলেছে যে ডিজিটাল মার্কেটিং প্ল্যান হচ্ছে এসইও। এসইওটা কি সেটা একটু আগে ব্যাখ্যা করেছে, আমি তারপর আরেকবার একটু আপনাদের একদম খুব কমন ওয়ার্ডে বলি। সেটা হচ্ছে যে সাপোজ আমরা যে লিফলেট গুলা দিই, সাপোজ আমরা অনেক সময় দেখি মসজিদে লিফলেট দেয় বা বিভিন্ন যখন ভার্সিটি এক্সাম গুলো শেষ হয় লিফলেট দেয়। তো এই লিফলেট গুলো এক প্রকার আসলে লস প্রজেক্ট। কেন লস প্রজেক্ট? সেখানে আমি আমার সাপোজ হচ্ছে সেখানে আমার দরকার সেখানে রিলেটেড কি, সাপোজ হচ্ছে সেখানে কোন একটা ইন্টারনেট প্রোভাইডার সেখানে লিফলেট দিচ্ছে একটা মসজিদে, তো দেখা যাচ্ছে এখানে একদম পুরা একদম বৃদ্ধ থেকে শুরু করে একটা বাচ্চা বয়সে সবাইকে লিফলেটটা দিচ্ছে, এবং এখানে বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে ইন্টারনেটটা আছে তাদেরকেও দিচ্ছে। তার মানে কি, এখানে আমি জানি না অ্যাকচুয়ালি এতগুলো অডিয়েন্সের মধ্যে, এতগুলো রাফ অডিয়েন্সের মধ্যে কে আমার টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ কে আমার কাস্টমার, এক্সাক্ট কাস্টমার যে এটা চাচ্ছে। তো এই যে এসইও যখন আপনি করবেন তখন কিন্তু আপনি তাদের কাছে যাচ্ছেন, যার কাছে আপনার প্রোডাক্টটা দরকার আপনি এক্স্যাক্টলি তাদের কাছে যাচ্ছেন, তারা কিন্তু আপনার কাছে আসতেছে না, তাই না? তার মানে কি, এই যে কনভার্সন রেট বলছে একটু আগে যে ভাই, কনভার্সন রেট হচ্ছে এটা যে আমার এখানে 1000 অডিয়েন্স, 1000 অডিয়েন্স মানে হচ্ছে 1000 লোক, 1000 লোক থেকে কতজন আমার প্রোডাক্টটা পারচেজ করছে টাকা দিয়ে। ঠিক আছে, যেমন এখানে এরকম হয় যে 1000 মধ্যে কেউ দেখাচ্ছে 500 প্রোডাক্টটা দেখে চলে গেল, 500 বললো ঠিক আছে পরে কিনলাম, আর বাকি 5 জন ডাইরেক্ট প্রোডাক্টে পারচেজ করে ফেললো। এই যে বাকি 5 জন 1000 এর মধ্যে যে 5 জন পারচেজ করলো, এটা হচ্ছে কনভার্সন রেট। তো কনভার্সন রেটটা কিভাবে বাড়াবেন? কনভার্সন রেট দেখা যাচ্ছে কারো প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট দেখা যাচ্ছে যে 1000 জন 5 জন কিনলো, আবার এরকম আছে যে অন্য কারো প্রোডাক্ট দেখা যাচ্ছে এই 1000 জন দেখছে সেখান থেকে 50 জন কিনলো। দ্যাট মিন্স হচ্ছে যে আপনার চেয়ে তার ভ্যালুটা কিন্তু কত গুণ বেশি, 10 গুণ বেশি, তাই না? এখন এটা ডিপেন্ড করে যে একটু আগে যেটা বললাম যে আপনি মসজিদে লিফলেট দিলেন, সেখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনি 1000 জনকে দিলেন, সেখানে মাত্র 5 জন হয়তো ইন্টারেস্টেড ছিল। কিন্তু যখন আপনি গুগলে ঠিক সেম জিনিসটা এই 1000 জন এখানে প্রোডাক্ট আপনার সার্চ করে তারা আপনার কাছে গেছে, তখন কিন্তু এখানে 1000 জনের থেকে মিনিমাম মিনিমাম 200 থেকে 300 লোক আপনার এই প্রোডাক্টটা কিনবে। আর যেখানে মসজিদে মাত্র 5 জন, তাহলে এইখানে আশা করি আপনার ডিজিটাল মার্কেটে এই গুরুত্বটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এটা শুরু করার জন্য আপনার জি আমরা তো স্যার একটা কথা বলছিল যে ওয়েবসাইটটা, জি আমরা ওয়েবসাইট ছাড়া হ্যাঁ, ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কেন দরকার? এসইও করার জন্য আপনার ওয়েবসাইটটা দরকার, যেহেতু এসইওটা পুরোটা ডিপেন্ড করছে হচ্ছে অপটিমাইজেশনের উপরে। বিভিন্ন যে সার্চ ইঞ্জিন গুলা, গুগল অপটিমাইজেশন বলেন, আপনার ইয়ে অপটিমাইজেশন বলেন। অপটিমাইজেশনটা কি? অপটিমাইজেশনটা আমি সংক্ষেপে আপনাদের আরেকটু বলি। সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটে যে ডাটাগুলো রাখবেন, এই ডাটাগুলা আমরা কি করি, আমরা তো ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে সার্চ করি, আমরা গুগলে সার্চ করি। তখন যখন আপনি ওয়েবসাইটে ডাটাগুলো রাখেন, তখন আপনি গুগলকে একটা পারমিশন দিবেন। গুগল বলবেন তুমি যাও আমার ওয়েবসাইট থেকে ডাটাগুলো তোমার থলিতে নাও, থলিতে নিয়ে এবার হচ্ছে কেউ যদি সার্চ করে, তাহলে আমি যদি এই রিলেটেড সার্চ করে, আপনি তারা বলে দিলেন যে এই শব্দ দিয়ে যদি সার্চ করে তাহলে হচ্ছে তুমি আমারটা দেখাও। ঠিক আছে, এখন গুগল তখন আপনার প্রশ্ন করবে আমি আপনারটা কেন দেখাবো, এরকম আমার কাছে আরো 2000 জন আছে, তাই না? তখন এই আপনাকে আপনারটা কেন দেখাবে, এই কারণগুলো হিসেবে গুগল কি 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 আপনার আইডেন্টিফাই করে, যে আপনার এই সাইটটা এর আগে কতজন দেখছে, দেখার পর তারা কি এই সাইটে 10 মিনিট স্টে করছে নাকি আসার পরে 2 সেকেন্ড থেকে চলে গেছে, সেটাও কিন্তু গুগল কাউন্ট করে, এটা বলে বাউন্স রেট। তো গুগল যদি দেখে যে এর আগে আপনার এই ওয়েবসাইটে ভিজিটর সে 100 জন ভিজিটর পাঠাইছে, পাঠানোর পরে কি করছে, এর মধ্যে ধরুন এখানে 80 জন দেখা যাচ্ছে যে 2 সেকেন্ড থেকে চলে গেছে, তখন কিন্তু গুগল আপনার এটা সরাই দিবে, বলবে যে না আপনি আসলে আমার কাস্টমার অসন্তুষ্ট হচ্ছে, আপনি আমার জন্য উপযুক্ত না। কিন্তু যেখানে ওই 100 জন ভিজিটরের মধ্যে গুগল দেখতেছে যে এইখানে মোটামুটি 80 জন আপনার সাইটে 10 মিনিট পর স্টে করতেছে, বিভিন্ন এই পেজ থেকে অন্য পেজে যাচ্ছে, ঘাটাঘাটি করতেছে, দ্যাট মিন্স গুগলও আপনার নিয়ে সন্তুষ্ট, গুগল আর আপনার নিয়ে গর্বিত যে না এই সাইটটা আমার কাজের সাইট, এটাকে আমি টপে নিয়ে আসি। আর যখন এই যে গুগল দেখবে যে 80 জন চলে যাচ্ছে 2 সেকেন্ড থেকে, তখন গুগল এটাকে পুরো ফেলে দিয়ে একদম শেষের দিকে নিয়ে যাবে। একদমই নাইমা আছে কানামামা যখন ভালো হবে, অর্থাৎ যখনই না পারবে তখন গুগল আপনারটা শো করবে। ঠিক আছে, এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড, গুগল যে জিনিসটা দেখে সেটা হচ্ছে লোকেশন। যেমন এই যে একটু আগে আমরা ই কমার্স সাইটের বাংলাদেশ রিসার্চ এটা দারাজ আসছে, আসলে এখানে সে প্রথমত আপনার জিও লোকেশনটা এখানে প্রথমত এটাকে প্রায়োরিটি দেয়। এখন আপনি যদি সেম জিনিসটা যদি আপনি ইউএসএ দিয়ে সার্চ করেন, তখন কিন্তু ইউএসএ যে ই কমার্স সাইটগুলো, ঠিক আছে, অ্যামাজন কিংবা হচ্ছে যে ওই যে আলিবাবা চায়না থেকে বেশি আসে, তো অ্যামাজনটা ইবে এগুলো বেশি আসবে।
তো লোকেশনটাকে সে তারপরে প্রায়োরিটি দেয়। এরপরে দেয় যেটা, যে কতটা অন্যান্য ওয়েবসাইট, কতটা নিউজ পেপার আপনার সাইটটাকে মেনশন করছে, বা আপনার সাইটের মানে সরাসরি ডাইরেক্ট ওই যে ইউআরএলটা দিয়েছে, ঠিক আছে, মানে ডু ফলো দিয়ে, এগুলো সেই করবে যে যখন দেখবে যে এই দেশে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনার সাইটটা অনেকবার মেনশন করা আছে, অনেকে উল্লেখ করছে, এগুলো কিন্তু গুগল গুরুত্ব দেয়। এইভাবে করে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। সবচেয়ে বড় হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন। যেমন আপনার সাপোজ আপনি যদি দেন যে ই-কমার্স সাইট ইন বাংলাদেশ, তো সেইখানে আপনার টপে আসতে আপনার কয়েক কোটি টাকা খরচ করলেও অনেক সময় ইম্পসিবল হয়ে যায়। কিন্তু আপনি যদি এরকম দেন যে সাপোজ হচ্ছে কি বলা যায়, যে শার্প এলইডি মনিটর প্রাইস ইন বাংলাদেশ, মানে খুবই আনকমন, কারণ শার্পের এলইডি মনিটর হয়তো নাই। তো এই কিওয়ার্ডটা দিয়ে তারপরে যদি কেউ সার্চ করে, সেটা কিন্তু আপনি টপে আনতে পারবেন। অর্থাৎ কম্পিটিটর আপনার যে কিওয়ার্ডটা দিচ্ছেন, এখানে কতজন কম্পিটিটর আছে এটার উপর কিন্তু আপনার ডিপেন্ড করে যে আপনার সাইটটা টপে আসবে কিনা, ঠিক আছে। তো এইভাবে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই সব কিছু গুরুত্ব দিয়ে গুগল যদি সবকিছু কাউন্ট করার পর যাকে গুগলে মনে হবে যে প্রথমে আসার যোগ্য, তাকে প্রথমে নিয়ে আসবে। আচ্ছা, এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রথমে ডিজিটাল মার্কেটিং শুরু করার ক্ষেত্রে কি থেকে শুরু করবেন এবং ওয়েবসাইটটা ম্যান্ডেটরি কি না, ঠিক আছে। তো এটাই জন্য বলা, যদি আপনি কোন একটা এরকম কিছু নিয়ে কাজ করতে চান, গুগলে বিকল্প নাই। আর পেজে, ফেসবুক পেজ এবং গুগল ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স কি? ওয়েবসাইট হলে যে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স গুলা, টার্গেটেড কাস্টমার গুলো পাবেন, যারা হচ্ছে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইট পেয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমাদের ক্ষেত্রে এখন আসলে গুগল সার্চটা অতটা জনপ্রিয় নয়, হয়তো এডুকেটেড কিছু পার্সন এটা গুগল সার্চটা খুব বেশি ইউজ করে, আর বাকি আমরা যেটা, এবং গুগল সার্চ যে একটা আসলে সার্চ ইঞ্জিন। আচ্ছা, আরেকটা কথা, গুগল সার্চ কিন্তু একা কিন্তু সার্চ ইঞ্জিন না। সার্চ ইঞ্জিন অ্যামাজনে আমরা যেখানে সার্চ করি সেটা একটা সার্চ ইঞ্জিন, ইভেন ফেসবুকের যে সার্চ সেটা একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। কিন্তু এটা টাইপ, এটা হচ্ছে কোনটা কি টাইপ সার্চ ইঞ্জিন। আপনার হচ্ছে যে ফেসবুক যদি কথা বলেন, ফেসবুক কিন্তু নিজেদের ডাটা ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো ডাটা ক্রল করে না, ঠিক আছে। কিন্তু আবার গুগল হচ্ছে যে আপনি পারমিশন দিলে আপনার ওয়েবসাইটে ডাটা ক্রল করবে, এবং আপনি যে যে পেজে পারমিশন দিবেন, কোনো সেনসিটিভ ডাটা যদি আপনি পারমিশন না দেন, সেটা গুগল ক্রল করে পারমিশন নাই, ঠিক আছে। এখন আপনি যদি ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করেন, একটা ওয়েবসাইটে আপনার কেন দরকার, যখন আপনার কিওয়ার্ড বেস সার্চ গুলো আসবে তখনই আপনার ওয়েবসাইটটা দরকার। এই কিওয়ার্ড বেস আপনি ফেসবুকও দিতে পারেন, এটা ফেসবুকও কিন্তু হবে। আপনার ওয়েবসাইটের নাম, যে আপনি যে পেজের নাম দিচ্ছেন, সেই নামে যদি এটা ভালো লাইক থাকে কিংবা ভালো এখানে অ্যাক্টিভিটিস থাকে, আপনি নিয়মিত পোস্ট করেন, তখন ফেসবুকে যারা সার্চ করবে সেখান থেকেও কিন্তু আপনার পেজটা পেয়ে যাবে। কিন্তু গুগলের ক্ষেত্রে আমাদের দেশে এখন এটা অতটা জনপ্রিয় না, যতটা হচ্ছে যে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখি। তো যখনই আমাদের দেশে গুগলটা জনপ্রিয় হবে, তখন কিন্তু এটা আপনার জন্য খুব ইফেক্টিভ হবে। যারা প্রথমে ফেসবুক পেজ দিয়ে শুরু করে, তারা এক পর্যায়ে ওয়েবসাইটে যেতে হয়, আর ওয়েবসাইটে গেলে আপনার অথেন্টিসিটি বাড়ে, যে বিশ্বাসযোগ্যতা, যে মানুষ প্রোডাক্টটা পারচেজ করার ক্ষেত্রে আপনার কনভার্সন রেটটা বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন, এই জন্য ওয়েবসাইটটা দরকার। আর যখন আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, এসইও দিয়ে শুরু করা সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং টোটালি আমাদের এ টু জেড, অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং প্যাকেজ একটা কোর্স আছে, যেখানে হচ্ছে আমরা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করে যা যা সেক্টর আছে, এগুলো সবই এর মধ্যে ইনক্লুড। আর বর্তমানে আরেকটা কথা বলে রাখি, বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে গুগল ম্যাপ। আমরা যেমন হচ্ছে যে এটিএম নিয়ার মি, রেস্টুরেন্ট নিয়ার মি, সেলুন নিয়ার মি, এরকম করে আমরা সার্চ করি না, পার্লার নিয়ার মি। তো যখন আপনি সার্চটা করবেন, সেটা ঠিক গুগলে যেরকম আছে আপনার ঠিক এরকম গুগল ম্যাপও আপনার এখানে টপে নিয়ে আসার কিছু বিষয় আছে, এবং তার জন্য কিছু অপটিমাইজ করতে হয়। তারপরে প্রত্যেকটা আপনার যে গুগল বিজনেস পেজ থাকবে, পেজগুলোতে কিছু অপটিমাইজ করতে হয়, কিছু কন্টেন্টস ওইখানে আপনার রাখতে হয়। তো এইটা একটা পার্ট। তো আমরা যে ডিজিটাল মার্কেটিং আমাদের একটা কোর্স আছে, এই কোর্সের মধ্যে এ টু জেড ডিটেইলস করে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাবো। আপনি যখন ডিজিটাল মার্কেটিংটা শিখবেন, শেখার পর আপনি নিজে তখন একটা আইডিয়া নিতে পারবেন, এরপর কি আপনি এসইও শিখবেন বা আর কি কি শেখা আপনার জরুরি, আপনার দরকার, ঠিক আছে। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং, টোটাল যে ডিজিটাল মার্কেটিং এটা শিখে আপনি দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজগুলো শুরু করে দিতে পারেন। এরপর যদি আপনি আরো স্কিল ডেভেলপ করতে চান, তখন আপনি অন্যান্য বিষয়গুলো এর সাথে শিখতে পারেন। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনার তার মানে শুরু করলে, আপনারা যখন শুরু করবেন, আমি যেটা বলেছি আরেকবার সারসংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদের যদি শিখন থেকে শিখেন, সেখানে টোটাল ডিজিটাল মার্কেটিং উপর আমাদের কোর্স আছে, যেখানে অন্যান্য সবগুলো বিষয় শেখানো হবে।
আর যদি স্পেসিক্যালি আপনি যে কোনো একটা বিষয় দিয়ে শুরু করতে চান, আপনি এসইও দিয়ে শুরু করতে পারেন, এবং এসইওর সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সেটা দিয়ে আপনি শুরু করতে মানে পারেন। আপনি যদি চান যে আমার ওয়েবসাইট দরকার না, আমি ফেসবুক পেজের মাধ্যমে আপনি শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলাদা কোর্স আছে, আপনি ওটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাই। আমার আমার কয়েকটা প্রশ্ন ছিল ভাই। অবশ্যই। আচ্ছা, প্রথমত ধন্যবাদ বুলবুল ভাইকে এত সুন্দর করে ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা ইস্যু এত সুন্দরভাবে বোঝানোর জন্য। সো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে বুলবুল ভাই হয়তো জানে যে সোশ্যাল মেটা ট্যাগ সম্পর্কে। সাপোজ আমি একটা যদি ফেসবুক পেজের কথা চিন্তা করি, সেহেতু আমি যেমন ফেসবুক পেজের পোস্ট গুলো রিচ বাড়ানোর জন্য আমি মেটা ট্যাগ ইউজ করতে পারবো। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি মেটা ট্যাগ গুলো কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে ইউজ করবো আর কি, যেগুলোর মাধ্যমে আমার ফেসবুকের পোস্ট গুলার রিচ বাড়তে পারবে, আরো ইমপ্রুভ করতে পারবো। জি, বুলবুল ভাই আপনি এটা উত্তরটা দিন, যেহেতু আপনার কাছে করেছে। আচ্ছা, আমি একটু বলে রাখি, সেটা আচ্ছা, হচ্ছে জি যে ভাই। আপনি যেটা ফেসবুকে আমরা মেটা ট্যাগের এখানে অ্যাকচুয়ালি মেটা ট্যাগ বলতে আমাদের এমনিতে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মানে মেটা কিওয়ার্ড ইউজ করতে পারি বা মেটা ট্যাগ ইউজ করতে পারি। আপনি ফেসবুকের ক্ষেত্রে সেটা আপনি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ হচ্ছে গ্লোবালি আপনার পোস্টটা শো করবে, যে কেউ ওই হ্যাশট্যাগ দিয়ে যখন আপনার দেখবে তখন সেখানে আপনার আপনার হচ্ছে যে পোস্টগুলো শো করবে গ্লোবালি। আর এই হ্যাশট্যাগ বলেন বা এই যে এই ট্যাগটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হয় ফেসবুকের চেয়ে, ঠিক আছে? তো এবং ইনস্টাগ্রাম মানে হ্যাশট্যাগ মার্কেটিং একটা অলরেডি একটা বিশাল একটা মার্কেটিং আছে, যে আপনি কিভাবে এটার উপর আলাদা কোর্স আছে, ঠিক আছে? তো জি, বুলবুল ভাই শুরু করেন। বুলবুল ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো। জি জি ভাই, ভাই, শুনতেছি। শুনতে পাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, প্রশ্নটা আমাকে শর্ট করে একটু আরেকবার বলবেন। আচ্ছা, আমি আসলে সোশ্যাল মেটা ট্যাগ সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি, যেগুলো আসলে ইউজ করার মাধ্যমে আমরা ফেসবুকের পেজের রিচ বাড়াইতে পারবো, হয়তো যেগুলো অনেক বেশি ইফেক্টিভ হয় আর কি। মানে কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করলে আমি ফেসবুকের পোস্টের রিচ বাড়াইতে পারি। ও আচ্ছা, মানে কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করলে আপনি হ্যাঁ, ফেসবুক পেজ বাড়াতে পারেন, তাই তো? আচ্ছা, জি। তো এক্ষেত্রে একটা ফেসবুক পেজের অর্গানিক রিচ বাড়ানোর জন্য যেটা লাগবে প্রথমে, সেটা হচ্ছে যে ওই ফেসবুক পেজের অডিয়েন্স। আপনার ফেসবুক পেজের অডিয়েন্স কতগুলো, সেটার উপরে আসলে ডিপেন্ড করে যে আপনার রিচ কেমন হবে। সো ফেসবুকের রিচের দিকে নজর দেওয়ার আগে আপনাকে পেজটাকে কত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বা ফলোয়ার বা লাইক বাড়ানো যায়, সেটা নিয়ে আগে ভাবতে হবে। যখন আপনার এটা একটা লেভেল ক্রস করবে, তখন ওই অনুযায়ী আপনি অ্যাক্টিভ ফলোয়ার, ধরেন যে অনেক পেজ থাকে সেখানে 2 লাখ লাইক থাকে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার নেই। অ্যাক্টিভ ফলোয়ার হচ্ছে ধরেন যে 10-20 হাজার, তো সেখানে একটা পোস্ট করলে রিচ খুবই কম হয় বা সেখানে লাইক কমেন্ট খুবই কম, এঙ্গেজমেন্ট কম আসে। তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে কানেক্ট হতে হবে। তাহলে অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে আপনার পেজটা প্রমোট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই পেজ রিলেটেড কিছু ভালো ভালো কন্টেন্ট আপনাকে আগে বেছে নিতে হবে, যে কি ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করছেন, এবং কন্টেন্টের উপরে আসলে ডিপেন্ড করবে যে রিচটা কেমন হবে। তো কন্টেন্টের উপরে আপনি যদি ডিপেন্ড করেন, সেক্ষেত্রে কন্টেন্ট আপনার 2 ধরনের হতে পারে। একটি হতে পারে হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট, আর আরেকটি হতে পারে হচ্ছে আপনার রিলেটেড কন্টেন্ট বা একদম রিলেভেন্ট কন্টেন্ট আর কি। তো প্রমোশনাল কন্টেন্ট গুলো বা ট্রেন্ডি কন্টেন্ট, একটি হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট আর একটা হচ্ছে ট্রেন্ডি কন্টেন্ট। ট্রেন্ডি কন্টেন্ট হচ্ছে যেমন ধরেন যে এখন বাংলাদেশে যে বিষয়গুলো ট্রেন্ডে আসতেছে, ওই আপনার পেজ রিলেটেড ওই ট্রেন্ড গুলো বা ট্রেন্ডি টপিক গুলো গুগল ট্রেন্ড থেকে আপনার খুঁজে বের করতে হবে। যেমন আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা আপনারা এই ওয়েবসাইটের সাথে পরিচিত আছেন, যেটাকে হচ্ছে গুগল ট্রেন্ড বলা হয়। সো একটি ফেসবুক পেজে 2 ধরনের পোস্ট করতে হবে, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কন্টেন্টের উপরে। সো কন্টেন্ট 2 ধরনের হতে পারে, একটি হচ্ছে ট্রেন্ডি কন্টেন্ট আর আরেকটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। সো ট্রেন্ডি কন্টেন্ট আগে দেখে। ট্রেন্ডি কন্টেন্ট হচ্ছে এই গুগল ট্রেন্ডে একজন ফেসবুক পেজ বা ম্যানেজারের সবসময় ঢুকতে হবে, ঢুকে এই কি কি টপিক আসলে ট্রেন্ডে আছে, যে দেখেন এখন কিন্তু বর্তমানে ট্রেন্ডি টপিক গুলো, এই ট্রেন্ডি টপিক গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। জাস্ট আমাদের কান্ট্রি অনুযায়ী দেখতে হবে যে কোন কান্ট্রিতে কোন বিষয়গুলো ট্রেন্ডে আছে, কোন জিনিসগুলোতে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে। এখানে গুগলে আমরা যদি ট্রেন্ডিং সার্চে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে কোন বিষয়গুলো ট্রেন্ডিং আছে, ভেরি ট্রেন্ড।
বাংলাদেশের ডেটা আসলে দেখাবে না। আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি এখান থেকে, বাংলাদেশের ডেটা অন্যভাবে দেখা যায়। একটা প্রসেস আছে, আমরা ক্লাসে দেখি এই জিনিসগুলো। লাইক হচ্ছে আমরা যদি এখানে ইন্ডিয়াকে দেখি, ইন্ডিয়াকে দেখি, দেখেন এটা হচ্ছে ইন্ডিয়াতে আজকে সারাদিনে এই বিষয়গুলো ট্রেন্ডে আছে, যেরকম যে ব্রাহ্ম মিশ্রা এইগুলো। সো আপনার পেজ যদি ধরেন যে এই টাইপের কোনো টপিকের হয়, বা যে রিলেটেড টপিক নিয়ে সার্চ করতে চাচ্ছেন ওই রিলেটেড টপিক দিয়ে এখানে বের করা যায় যে ওই টপিকের উপরে আজকে সারাদিনে কি কি সার্চ হয়েছে এবং রিয়েল টাইম সার্চ কোনগুলো হচ্ছে। সো রিয়েল টাইম সার্চ যেগুলো হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যদি আপনি ভালো মানের কন্টেন্ট দিতে পারেন, সেটা হতে পারে ভিডিও বা হতে পারে আর্টিকেল অথবা হতে পারে ইমেজ, সেখানে আপনি হিউজ পরিমাণের রিচ পাবেন। এটি হচ্ছে এক নাম্বার বিষয়। আর দুই নাম্বার বিষয় হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট গুলো আপনি বানাতে পারেন। প্রমোশনাল কন্টেন্টের মধ্যে সবার আগে আপনাকে দিতে হবে ইমেজ, দুই নাম্বারে দিতে হবে হচ্ছে ভিডিও আর কি। হ্যাঁ, প্রমোশনাল কন্টেন্টের ভিতরে। আর ইমেজ গুলো আপনি চুজ করার সময় ইমেজের উপরে আসলে ডিপেন্ড করে রিচটা। ইমেজ গুলো খুব ভালো মানের ইমেজ নেবেন, প্রফেশনাল ইমেজ নেবেন, যেরকম শাটার স্টক অথবা এই ধরনের ভালো ভালো ওয়েবসাইট থেকে ছবিগুলো নিয়ে গ্রাফিক্স করে সেই ইমেজগুলোকে দিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন, এবং ভিডিও গুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, এগুলোকে শেয়ার করার আমরা চেষ্টা। বাংলাদেশটা কিভাবে দেখতে পারি স্যার? বাংলাদেশেরটা এখান থেকে এইভাবে আসবে না, বাংলাদেশেরটা দেখার জন্য আপনাকে এক্সপ্লোর করতে হবে, ওকে এক্সপ্লোর করে দেখতে হবে, এখানে টপিক গুলো লিখে লিখে দেখতে হবে। জি, বুঝতে পারছি। তো যাই হোক, এই তো এটা হচ্ছে অর্গানিক সিস্টেম। আর পেইড সিস্টেম সেটা তো জানেনই, যে পেজে বুস্ট করা, তাই না? জি জি। আচ্ছা ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। আমরা জানি যে গ্রাজুয়ালি হচ্ছে ওই ইউটিউবের পলিসি গুলা কিছুদিন পর পর চেঞ্জ হয়, ওদের অ্যালগরিদমও অনেক চেঞ্জ আনে আর কি। সেক্ষেত্রে যদি আমি ইউটিউব মার্কেটিং এর দিকে আগাই, সেক্ষেত্রে আমার কোন ক্রাইটেরিয়া গুলা অনেক বেশি মাথায় রাখতে হবে, যার কারণে ওদের অ্যালগরিদম বা ওদের পলিসি চেঞ্জ হলেও আমার ভিডিওটা সবসময় টপে থাকবে আর কি, ও টপের দিকে থাকার ট্রাই করবে? আচ্ছা, ইউটিউবের র্যাঙ্কিং এর সাথে এই ধরনের অ্যালগরিদমের কোনো ইফেক্ট পড়ে না, এই ইফেক্ট গুলো পড়ে গুগলে, আচ্ছা। বুঝছেন? জি। আর ইউটিউব সবসময় নজর দেয় হচ্ছে ভালো কন্টেন্ট গুলোকে, যে কন্টেন্ট গুলোতে আপনার গ্রাফিক্স ভালো আছে, গ্রাফিক্সটা ভালো আছে, কন্টেন্টের কোয়ালিটি ভালো, এগুলোকে ইউটিউব অটোমেটিক্যালি গুরুত্ব দেয় এবং উপরের দিকে রাখে। আপনি একই ভিডিও করবেন আপনার মোবাইল দিয়ে কোনো মতে ঠুকমুকো করে, একই ভিডিও করবেন আপনি ভালো মানের একটা ক্যামেরা দিয়ে, ভালো মানের রেজুলেশন দিয়ে, ভালো মানের গ্রাফিক্স করে, এটাকে সুন্দর করে এডিট করে ইন্ট্রো দিয়ে আপনি দেবেন, দেখবেন ইউটিউব অটোমেটিক্যালি ভিডিওটাকে গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, এটা টোটালি ইউটিউবের ভিডিওর উপরে, ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আপনার ওইটা থাকবে কিনা। আপনি ভালো কোয়ালিটির ভিডিও বানাবেন, সারা জীবন ইউটিউব আপনাকে সেই মানে সেভাবে দেখবে। ঠিক আছে, টোটালি ভিডিওর উপরে, এছাড়া আলাদা কোনো ইফেক্ট আসলে ইউটিউব চ্যানেলের উপরে পড়ে না। আসলে ভিডিও কন্টেন্টের উপর বেশিরভাগ হ্যাঁ, ডিপেন্ড করে আর কি। ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? ধন্যবাদ। কারণ হচ্ছে আপনারা যদি বড় বড় ইউটিউব চ্যানেলে যান, ওখানে দেখবেন যে ওদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু একই ভিডিও ভিউ হচ্ছে 5 মিলিয়ন। আবার আরেকটা ওই সেম ভিডিও বানাইছে, কিন্তু ওই ভিডিওতে ভিউ হচ্ছে মাত্র 700K, তাই না? তাহলে ওইটাতে কেন 5 মিলিয়ন হলো না? অবশ্যই কন্টেন্টের তফাৎ আছে, টপিক কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটা। কিন্তু আসলে এটা ভুল ধারণা যে অ্যালগোরিদমের, ইউটিউবে অ্যালগোরিদমের আপডেট আসলো আর সেটার উপরে আসলে এটা ইফেক্ট পড়লো, আসলে এরকম না। এটা গুগলে পড়ে, বিশাল ইফেক্ট পড়ে, অনেক বড় চেঞ্জ চলে আসে, একটা ওয়েবসাইট র্যাঙ্কে থাকতে থাকতে এটা একদম হারিয়ে যায়, অনেক বড় চেঞ্জ চলে আসে। ইউটিউবে এটা আসলে হওয়ার সম্ভাবনা নেই। আর ইউটিউবের অ্যালগোরিদম ওইভাবে ইউটিউব প্রকাশও করে না, বুঝছেন? এটা কেউই জানে না। তার মানে হচ্ছে আমি গুগলের দিকে আমি কোন একটা ওয়েবসাইটের রিচ, ওয়েবসাইটের মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি গুলো ফলো করলে, দুইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন তাইলে। হ্যাঁ হ্যাঁ, ভিন্ন টাইপের, টোটালি ভিন্ন টাইপের। জি, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। ইউটিউবের ক্ষেত্রে যেটা আপনি সবসময় খেয়াল করবেন যে ফেসবুক এবং ইউটিউবে, ফেসবুক যেটা ফলো করে সাধারণত ফেসবুকের ক্ষেত্রে যখন একটা মানে পোস্ট 7 দিনে যে রিচ করে, ঠিক আছে, পরবর্তী কিন্তু বাকি সময়টুকু এভাবে রিচ করে না। অর্থাৎ একটা পর্যায়ে ফেসবুক কিন্তু ওই রিচটা আস্তে আস্তে অনেক কমায় দেয় এবং একটা পর্যায়ে একটা মানে লেভেলে চলে আসে এবং এইভাবে ফ্লোটা চলতে থাকে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়েছে, ইউটিউব আসলে সাজেশন গুলো বেশি দেয়। অর্থাৎ ইউটিউবে অ্যালগরিদমটা এমন ভাবে সেট করা যে আপনার একটা ভিডিও একটা পর্যায়ে প্রথমত হয়তো একটু বেশি হবে, এরপর একটা পর্যায়ে কিন্তু একটা ইউনিক রিচ হবে এবং সেটা খুব ভালো পরিমাণে হবে। এটা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে এই ডিফারেন্সটা আছে। এটা কারণ হচ্ছে যে
ইউটিউব যেটা করে, ইউটিউব চেষ্টা করে সবসময় ইউনিক কন্টেন্ট গুলো এবং যারা এই রিলেটেড গুলা সবসময় দেখে তাদের কাছে পৌঁছানো। ফেসবুক যদি এটা ইদানিং কিছুটা শুরু করছে, কিন্তু ওদের অ্যালগরিদমটা কখনো ইউটিউবের মতো মানে করতে পারে না, এবং এটা করলে ওনাদের অ্যাকচুয়ালি কপিরাইট দুটো হয়ে যাবে আর কি। তো ইউটিউব সবসময় এই জিনিসটা চেষ্টা করে যে যাতে করে ইউনিক ভিজিটরের কাছে নতুন নতুন কন্টেন্ট গুলা সাজেশন দিয়ে থাকে আর কি। আর ফেসবুক যেটা করে যে প্রথমত আপনি যখন একটা পোস্ট করেন, পোস্ট করলে এইটা প্রথমত সে সাপোজ 1000 জনের কাছে পৌঁছাইলো, পৌঁছানোর পরে এখান থেকে কতজন আপনার এখানে এঙ্গেজ হয়েছে, অর্থাৎ রিঅ্যাকশন করছে, কমেন্টস করছে কিংবা ক্লিক করছে, এটার উপর ডিপেন্ড করে পরবর্তী কতজনের কাছে পৌঁছাবে সেটা সে নির্ধারণ করে। তো আর ইউটিউবের ক্ষেত্রে যেটা হয় যে ইউটিউব কিন্তু ওটা চেয়ে একটু ছাড় দেয়, ইউটিউব একটু বেশি ছাড় দেয় যে কেউ যদি ক্লিক না করে তারপরে সে ওই সেম অডিয়েন্স গুলো আরো কিছুদিন রিচ করে, এবং রিচ করার পরে সেখান থেকে যে ক্লিক রেটটা আস্তে আস্তে কমায় দেয়, যার জন্য ফেসবুক হচ্ছে খুব 7 দিনে খুব বেশি রিচ করে এবং পরবর্তীতে আস্তে আস্তে কমে যায় এবং এক পর্যায়ে এটা রিচই করে না। কিন্তু ইউটিউবে ধারাবাহিকতা সবসময় চলতে থাকে, যার জন্য ইউটিউবে আপনি দেখা যাচ্ছে ফেসবুকে একটা ভিডিও সেম ভিউজ হলো প্রথম 7 দিনে, ইউটিউবে কিন্তু পরবর্তী একটা ফ্লোতে এটা চলতে থাকে, কিন্তু ইউটিউবে সেটা চলতে থাকে, কিন্তু ফেসবুকে এই ফ্লোটা থাকে না এবং আস্তে আস্তে এটা কমতে থাকে। আবার ট্রেন্ডিং গুলা কিছু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে এবং ট্রেন্ডিং এর উপর ডিপেন্ড করে। তারপরে যে যেটা বললেন যে অ্যালগরিদম চেঞ্জ হলে আপনার ভিডিও কোনো ইফেক্ট পড়বে কিনা, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার এই যে অনেক সময় আমরা থাম্বনেল দিয়ে থাকি, যে এর আগে যেমন অনেকে থাম্বনেল বিভিন্ন রকম থাম্বনেল দিয়ে থাকে, রংচটা থাম্বনেল যেখানে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তো এই ধরনের থাম্বনেল গুলোতে নিয়ে মূলত কিছু আগে ইউটিউব কাজ করছে, যে এই ধরনের যদি থাম্বনেল থাকে এবং সেখানে ওই যে যেটা বললাম বাউন্স রেটটা যদি খুব খারাপ হয়, আপনার ভিডিওতে যাওয়ার পর 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখছে, দেখার পর এরপর ফিরে আসে, তখন কিন্তু ইউটিউব পরবর্তীতে এটাকে রিচ করে না। এবং যখন ইউটিউবের কাছে এটা মানে সাসপিসিয়াস মনে হয়, তখন ইউটিউব সেটা সেই ভিডিওটা নিজে ম্যানুয়ালি এটা চেক করে যে এখানে এরকম কোনো কিছু আছে কিনা, থাকলে তখন ভিডিওটা আপনার ব্যান করে দেয় কিংবা এই বিষয়ে পরবর্তী আপনাকে ওয়ার্নিং দিবে। তো এটা হচ্ছে ঠিক আছে। আর ফেসবুকের ক্ষেত্রে ওই যে যেটা বললাম, ফেসবুক ও রিচটা আপনি পোস্ট অর্গানিক রিচের ক্ষেত্রে ভাই যেটা বলছে যে আপনার এটা ডিপেন্ড করবে, একটা মানুষ যখন আপনার নিউজ ফিডে যখন আপনার পোস্টটা দেখবে, তখন সে প্রথমে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় নেবে। 5 সেকেন্ডে যদি আপনি তাকে এটা ভালো লাগে, পরবর্তী সে ক্লিক করবে, এবং ক্লিক করার পর এই রিলেটেড আপনার যদি ইন্টারেস্ট থাকে, পরবর্তীতে ওই পেজ থেকে সেম কন্টেন্ট গুলো আপনাকে বারবার তখন হচ্ছে ফেসবুক শো করবে। এখন আপনি যদি 5টা পোস্ট পাইলেন একটা পেজ থেকে এবং 5টা পেজে কোনো রিয়েক্ট না করে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যান, তখন কিন্তু পরবর্তীতে ফেসবুক আর ওই ভিডিওগুলো আপনাকে শো করবে না, অটোমেটিক আপনার মনে অজান্তে ওই পেজটা আর আপনার কাছে আসবে না। এটা হচ্ছে থিওরি। এই জন্য আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করবেন, আপনার ভালো কন্টেন্ট তৈরি হলে অটোমেটিক সেখানে মানুষ যদি রিয়াক্ট করে, ফেসবুক কিন্তু রিচ বাড়ায় দিবে। এবং এটা ভিডিও সবচেয়ে সাজেশন হচ্ছে, রিকমেন্ডেশন হচ্ছে ভিডিও সবসময় দিবেন। ভিডিওগুলো ফেসবুক সবসময় রিচ করে, এবং ভিডিওর জন্য যেহেতু আলাদা তাদের একটা পেজ আছে, অর্থাৎ ভিডিওর জন্য ওয়াচ পেজ আছে, তাদের ওয়াচ পেজে কিন্তু এটা ভালো একটা রিচ। আপনি যেমন আরেকটা জিনিস হচ্ছে যে শপ, ফেসবুকে কিন্তু মার্কেটিং আছে, জবস আছে, শপ আছে, ঠিক আছে। তো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি গুলোতে কিন্তু মানুষ ভিজিট করে। যখন আপনি একটা প্রোডাক্ট দিবেন, সেটা কিন্তু সব প্রোডাক্ট অটোমেটিক শো করবে। তো সেখান থেকে কিন্তু আপনার একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। আপনি একটা জব পোস্ট করলেন, সেটা কিন্তু যারা জব সার্চ করতেছে তাদের কাছে কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার ব্র্যান্ডিং গুলো হচ্ছে। এমন না যে শুধু নিউজ ফিড আপনি পোস্ট করবেন। আবার আপনি দেখা যাচ্ছে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি সবার কাছে রিচ করাবেন না, শুধুমাত্র কিছু কাস্টম অডিয়েন্স যার যেখানে ইন্টারেস্ট বেজ আপনি পোস্ট করতে পারেন। তখন কিন্তু আপনার রিচটা ভালো হবে, এবং এক পর্যায়ে এই রিচটা যখন যে আপনি যে মানুষ যেটাতে ইন্টারেস্টেড সেটা অনুযায়ী আপনি পোস্ট করেন এবং অডিয়েন্স গুলো এইভাবে কাস্টমলি সিলেক্ট করে দেন, তখন কিন্তু আপনার এইভাবে পেজগুলো অ্যাক্টিভ থাকবে এবং আস্তে আস্তে রিচটা আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে বুলবুল ভাই। আমি অ্যাকচুয়ালি এগুলা দেখা যাচ্ছে খুব সংক্ষেপে বলে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমি এগুলো প্র্যাকটিক্যালি এখন পেজ থেকে দেখাতে গেলে অনেক সময় যাবে প্রত্যেকটা। তো আশা করি আপনারা যারা পেজের সাথে রিলেটেড আছেন তারা এগুলো সব জানেন, ফেসবুক শপ সম্পর্কে কিংবা ফেসবুক জব সম্পর্কে কিংবা যে ওয়াচ পেজ যা যা বলেছি। তো এগুলো প্রত্যেকটা নিয়ে জাস্ট আপনি যখন আপনি নিজে এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আকবর ভাইয়া এবং বুলবুল বাহার ভাইয়া আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ও ভবিষ্যৎ সম্পর্কে বলার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইফতেখারুল আলম ইফাত স্যার, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মডারেটর আইটি ক্লাব এনএসটি। ধন্যবাদ সিয়াম। আসলে আমি শুনছিলাম বেশ প্রাণবন্ত একটি বেশ একটা সেমিনার হলো, ওয়েবিনার আসলে।
আর অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম এবং বুলবুল সাহেবকে। তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের শিক্ষার্থীরা আশা করি কিছুটা হলেও এই সম্পর্কে ধারণা পেয়েছে। আর আসলে প্রশ্নের শেষ নেই, প্রশ্ন চলতে থাকবে, অনেক ধারণা আসবে এরকম। কারণ যখন সত্যিকার অর্থে কাজ শুরু হবে, কাজ শুরু করলেই আসলে তখন প্রশ্নগুলো আরো বেশি অ্যাকুরেট হবে আর কি, যে তখন প্রশ্নগুলো বেশ আরো ভালো হবে। কারণ এখন আসলে যেহেতু ওভাবে অনেকেই করেনি, সেহেতু আসলে বুঝতে পারছি না যে ঠিক শুরু করার পরে কি হবে। আমার মনে হয় যে আগে একটু শুরু করে দেখা যাক, কারণ একদম খুব ইউনিক আইডিয়া, ইউনিক নতুন কিছু নিয়েই যে শুরু করতে হবে এরকম কোনো কথা নেই। শুরু করে দেখা যাক, একটা পেজ নিয়ে বা একটা টেম্পোরারি ওয়েবসাইট নিয়ে শুরু করে দেখা যেতে পারে। যে যারা খুব আগ্রহী তারা শুরু করে দেখতে পারে যে আসলে কি হয়, কি সমস্যায় পড়ছি। তো সেগুলো ছোটখাটো সমস্যা পড়লে আশা করি এখানে বুলবুল ভাই আছেন বা ইব্রাহিম ভাই আছেন, তারা আসলে সাহায্য করবে বা যে কোনো বিষয়ে সাজেশন চাইলে অবশ্যই দিবেন। আর কাজ শুরু করার পরে দেখা যাবে যে আসলে অনেক অ্যাডভান্স জিনিসপত্র জানার দরকার হয়। আর আসলে এই জানার তো কোনো শেষ নেই। যখন কাজ করতে থাকবে তখন আসলে অনেক নতুন নতুন জিনিস জানতে হবে। তখন আমরাও যেরকম বিভিন্ন প্রফেশনাল থাকি, সেসব সার্টিফিকেশন কোর্স করতে হয় বা লার্নিং এর জন্য অনেক কিছু অনলাইন থেকে শিখতে পারি। তো এগুলো আশা করি আমাদের মনে হয় ইশিকনের ব্যাপারে আমাদেরকেও হেল্প করবে। তো বেসিক টুকু আমরা কিছুটা ধারণা পেয়েছি। যারা আমাদের সাথে এখানের বিএসসি স্টুডেন্টের পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার স্টুডেন্টরাও আছেন, তারাও কিছু দেখেছে বা করার চেষ্টা করছে। তো একটু চেষ্টা করলে আশা করি আগাতে পারবে। আর আমি আহ ইব্রাহিম এবং বুলবুল ভাইকে বলবো যে যদি তারা কখনো চায় বা একটু নক করে, তাদেরকে যেন একটু হেল্প করা হয় বা সাজেশন দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো তারা আরো আগ্রহ দেখাবে, আরো বেশি কানেক্টেড হওয়ার চেষ্টা করবে। তো এই আর কি, অনেক অলরেডি রাত হয়ে গেছে, শীতের সময়। আমার মনে হয় আমরা আর খুব বেশি না বলি। আর কারো কি কিছু প্রশ্ন বা জিজ্ঞেস করার কিছু আছে কিনা? না স্যার, আমাদের নাই। আচ্ছা, আমি একটু বলে শেষ তো করছি। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। জি, ধন্যবাদ। আমাদের হচ্ছে যে ইত্তি ভাইয়ের সাথে আমার একদম ভার্সিটি থেকে ভাইয়ের সাথে তন্তে পরিচয়। তো আপনাদের এই সেমিনারের ব্যাপারে ভাই আমাকে বলেছে, তো আমি তারপর এটা ম্যানেজ করেছি এবং আপনাদের সবার সম্পর্কে বলেছে। তো আপনাদের জন্য যারা যদি আপনারা হচ্ছে যে ইশিকন থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য ইশিকনের পক্ষ থেকে আমাদের একটা প্রো অফার চলছে। প্রো অফারে আমাদের এটা 18,000 টাকার কোর্সটা 4,000 টাকা পাচ্ছেন। তো এই প্রো অফার উপর আরো 20% ডিসকাউন্ট পাবেন। আর এটার জন্য আমি ইশিকনকে বলে দিব আপনাদের শুধু এনএসটির জন্য একটা কুপন ক্রিয়েট করতে, এবং এই কুপনটা আপনারা যদি যারা কোর্স করবেন ইশিকন হেল্পলাইনে ফোন দিলে ওনারা আপনাদের কুপনটা জানাই দিবে। ঠিক আছে? তো যারা কোর্স করতে আগ্রহী, এটা শুধু তাদের জন্য আমরা বিশেষ করে আমি এটা দিয়েছি। আর এছাড়াও তো আজকে তাহলে এখানে শেষ করছি। আশা করি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের হয়তো এখানে অনেক কিছু আপনারা বুঝতে পারেননি, যারা এখানে একদমই নিও, বা যারা মোটামুটি আগে থেকে ডিজিটাল মার্কেটিং কিছুটা জানেন ওনারা হয়তো বুঝতে পেরেছেন। আর আপনাদের হয়তো এই ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং রেকর্ডিং গুলো আপনি সেকেন্ড টাইম আরেকবার দেখলে আপনি হয়তো অনেক কিছু ক্লিয়ার হবেন। আর যেই টপিকটা বুঝেন না, কিওয়ার্ডটা বুঝেন না, সেটা গুগল সার্চ করবেন এবং আশা করি রিলেটেড তখন আরো বুঝতে পারবেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তথ্য জি, ধন্যবাদ প্রযুক্তির ভাই এই আপনাকে। যুগে ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে আমাদের মাঝে বিস্তারিত বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইব্রাহিম আকবর, সিইও ইশিখন, এবং বুলবুল বাহার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইশিখনের ট্রেন, এবং আমাদের সম্মানিত শিক্ষক মোহাম্মদ ইফাত স্যারকে। এবং আমাদের মাঝে আজকে যারা উপস্থিত হয়েছেন, আশা করি যে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং ইশিখনের যে কোর্সগুলো আছে আপনারা সেই কোর্সগুলোতে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো আমাদের সেমিনার এখানেই মুলতবি ঘোষণা করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ সবাইকে।
ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি নাকি? জি স্যার, আমরা শেষ করতে পারি। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে তাহলে জি স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকেন। আর ধন্যবাদ সুন্দর একটা থ্যাংক ইউ স্যার। সেমিনার আয়োজন করার জন্য স্যার। আচ্ছা, নমস্কার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।